হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বরাবরের মতোই অর্থনীতি প্রথম পত্রে লেকচার 7 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসিফ আবদুল্লাহ ওশান। আমি আসিফ আবদুল্লাহ ওশান, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। আমাদের লেকচার 7-এ আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 3, অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে হচ্ছে আমাদের কি, তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়। আমাদের তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে বা তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়। আমাদের এই অধ্যায়টা পড়ার পূর্বে আমাদেরকে বুঝে নিতে হবে, বা আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে, অধ্যায়ের নামটা দ্বারা আমাদেরকে কি বোঝাচ্ছে, আসলে উৎপাদন দ্বারা কি বোঝাচ্ছে, বা উৎপাদন ব্যয় কি, বা উৎপাদন আয়। আমরা প্রথমেই জেনে নিব উৎপাদনটা কি। উৎপাদন যদি আমরা প্রাথমিকভাবে বলি, তাহলে কোনো কিছু সৃষ্টি করাকেই আমরা কি বলি, উৎপাদন। যেমন আমি একটা বিষয় সৃষ্টি করে ফেললাম, সেটাই হচ্ছে কি একটা উৎপাদন। অর্থনীতি ভাষায় উৎপাদন, সেটাকে আমরা বলতে পারি। কিন্তু অর্থনীতিতে উৎপাদন বিষয়টা হচ্ছে একটু বিস্তৃত। শুধু কোনো কিছু সৃষ্টি করাকেই উৎপাদন বোঝাচ্ছে না। অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায় কোনটাকে, যেটা হচ্ছে নতুন একটা উপযোগ সৃষ্টি করা। আর উপযোগ আমরা কি দ্বিতীয় অধ্যায়ে পড়েছি। উপযোগ হচ্ছে কি, মানুষের অভাব পূরণের ক্ষমতা। প্রত্যেকটি বস্তুরই কি আছে, একটা করে উপযোগ আছে। এই যে নতুন কোনো উপযোগ সৃষ্টি করা, কোনো একটি বস্তুর অবস্থানগত পরিবর্তন করে বা রূপগত পরিবর্তন করে যে নতুন রকম একটা উপযোগ সৃষ্টি করা হয়, সেটাই হচ্ছে কি আমাদের উৎপাদন। তাহলে আমরা সংজ্ঞার মাধ্যমে যদি দেখি, তাহলে উৎপাদনের সংজ্ঞাটা কি হতে পারে। দেখো, এই যে উৎপাদনের সংজ্ঞাটা এখানে লেখা আছে কি, সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। দেখো, কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, এটা হচ্ছে সাধারণ অর্থে। কিন্তু অর্থনীতিতে উৎপাদন কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। যেমন কেমন ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, মানুষ নতুন কিছুই সৃষ্টি করতে পারে না। নতুন কিছুই কি পারে না, সৃষ্টি করতে পারে না। সে শুধু প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ ও অবস্থার পরিবর্তন বা স্থানান্তরের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। কি বললাম, নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। এটাই হচ্ছে অর্থনীতিতে উৎপাদন হিসেবে পরিচিত। তাহলে অর্থনীতিতে উৎপাদন বলতে আমরা কোনটাকে বুঝবো, নতুন কোনো উপযোগ সৃষ্টি করাকে আমরা অর্থনীতিতে বলবো কি, উৎপাদন। মানুষ নতুন কিছুই সৃষ্টি করতে পারে না, সে শুধুমাত্র বস্তুর রূপ বা অবস্থার পরিবর্তনের মাধ্যমে নতুন একটা উপযোগ সৃষ্টি করতে পারে। যেমন বলতে পারি যে আমরা কাঠ কিন্তু এক প্রকার দ্রব্য, তাই না? এই কাঠ থেকে আমরা বিভিন্ন প্রক্রিয়াজাতের মাধ্যমে আমরা কি করতে পারি, টেবিল বানাতে পারি, চেয়ার বানাতে পারি। কি ছিল, এই নতুন একটা বিষয় কিন্তু সেখানে সৃষ্টি করা হলো কিন্তু কিভাবে, একদমই নতুন না। কাঠ ছিল, সেই কাঠ থেকে আমরা রূপগত পরিবর্তন করে, অবস্থারগত পরিবর্তন করে সেটাকে আমরা কি করলাম, চেয়ার বানিয়ে ফেললাম বা টেবিল বানিয়ে ফেললাম। এটাই হচ্ছে কি আমাদের উৎপাদন। নতুন কোনো উপযোগ সৃষ্টি করলাম, এটাই হচ্ছে আমাদের কি, উৎপাদন। তাহলে আমরা উৎপাদন বুঝলাম কি, নতুন কোনো উপযোগ সৃষ্টি করা। এখন উৎপাদন করার সময় আমাদের উৎপাদনের উপকরণগুলোর দিকে খেয়াল রাখতে হবে। মানে কয় প্রকারের উপকরণ হতে পারে, অর্থাৎ উৎপাদনের উপকরণ কয় প্রকার টোটাল হতে পারে। তাহলে আমরা দেখি উৎপাদনের উপকরণ কয় প্রকার হতে পারে। উৎপাদনের উপকরণ হচ্ছে কি, 4টি। মানে আমরা বিভিন্ন বস্তুর বা বিভিন্ন অবস্থার পরিবর্তন ঘটিয়ে যে নতুন উপযোগ সৃষ্টি করলাম, সেখানে মূল যে বিষয়গুলো, যেগুলোর পরিবর্তন ঘটিয়ে নতুন একটা উপযোগ সৃষ্টি করা হয়, সেগুলো হচ্ছে মূল বিষয় হচ্ছে কয়টা, 4টা। সেখানে প্রথম হচ্ছে কি, ভূমি। উৎপাদনের উপকরণ 4টি, তার মধ্যে প্রথম উপকরণ হচ্ছে কি, ভূমি, এবং দ্বিতীয় উপকরণ হচ্ছে কি, শ্রম। তৃতীয় উপকরণ হচ্ছে কি, মূলধন, এবং চতুর্থ উপকরণ হচ্ছে কি, সংগঠন। এখন তাহলে দেখো, ভূমি কি। ভূমি আমরা শুধু জমিকেই বুঝাই না। এখানে আমাদের ভূমি বলতে আমরা কি নর্মালি কি বুঝে থাকি, একটা জমিকে, একখণ্ড জমিকে, ধরো এটা একখণ্ড জমি, তাই না? শুধু এই একখণ্ড জমিকেই আমরা ভূমি বলে অর্থনীতিতে বিবেচনা করব না, এর সাথে আরো কিছু বিষয় সম্পর্কযুক্ত। আমরা যখন এই 4টা উৎপাদনের উপকরণের বৈশিষ্ট্য শিখব, তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো ভূমি কোন কোন বিষয় ভূমির অন্তর্ভুক্ত হতে পারে। কোনো একটা ভূমি, একটা খণ্ড জমি বা কোনো একটা জিনিস যেটা মানুষের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীনে এসে উৎপাদন কাজে সহায়তা করে, বা মালিকানা এসে বা নিয়ন্ত্রণাধীনে এসে কি করে, উৎপাদনে সহায়তা করে, সেটাই হচ্ছে কি, ভূমি। সেখানে শুধু একখণ্ড জমি ছাড়াও আরো কিছু জিনিস ভূমি হতে পারে, সেটা আমরা যখন ভূমির বৈশিষ্ট্য পড়বো তখন আমরা বিস্তারিত দেখব। তারপর দেখো, শ্রম। আমাদের এখন একটা, ধরো আমরা কি করলাম, এই যে কাঠ থেকে
চেয়ার বা টেবিল উৎপাদন করলাম। এই ধরো আমাদের মার্কারটাতে কি কি উপকরণ লাগতে পারে, ধরো তোমার হচ্ছে এখানে প্লাস্টিক আছে এবং কি আছে হচ্ছে কালি লাগে, তাই না? তাহলে প্লাস্টিক এবং কালি এই দুটো কি উপকরণ, তাই না? এই উপকরণের মধ্যে যে কাজ করে যে বিষয়টা উৎপাদন করতে হয় সেটাই হচ্ছে কি আমাদের এই কাজটাই হচ্ছে কি শ্রম। শ্রমটা কয় প্রকারের হতে পারে? শারীরিক পরিশ্রম হতে পারে, মানসিক শ্রম হতে পারে। দুইটাই আমাদের কি উৎপাদনের উপকরণের মধ্যে পড়বে। শারীরিক এবং মানসিক শ্রম দুইটাই আমাদের উৎপাদনের উপকরণ, শ্রমের মধ্যে পড়বে। উৎপাদনের উপকরণের দ্বিতীয়টা কি তাহলে আমাদের শ্রম। এবং তৃতীয় নাম্বার যে উপকরণ সেটা হচ্ছে মূলধন। তৃতীয় নাম্বার উপকরণটা কি? মূলধন। মূলধন হচ্ছে মূলধন বলতে শুধুমাত্র টাকাকেই বোঝাচ্ছে সেটা না, এখানে মূলধন হচ্ছে উৎপাদনের কাজে প্রধানত যে বিষয়টা ব্যবহার করা হচ্ছে, যে দ্রব্যটা বা যে কোনো কিছু অর্থ যা ব্যবহার করছি সেগুলো আমাদের কি মূলধন। মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপকরণ, একটা জিনিস যেটা একই সাথে মূলধনও হতে পারে, একই সাথে আমাদের কি উৎপাদিত দ্রব্যও হতে পারে। যদি দেখি আমরা উদাহরণের মাধ্যমে, তাহলে দেখো মূলধন, ধরো একজন কৃষক এই একখণ্ড জমিতে বা এই জমিটাতে একজন কৃষক কি করলো, 50 মণ ধান উৎপাদন করলো। একটা সিজনে কি করলো, 50 মণ ধান উৎপাদন করলো। 50 মণ ধান উৎপাদন করলো। সেখান থেকে সে 50 মণ ধানই কিন্তু সে বাজারে বিক্রি করার জন্য নেয় না, কারণ তার মাথায় একটা চিন্তা থাকে যে আমি যে এই 50 মণ ধান রাখছি, এই বছর উৎপাদন করলাম, পরবর্তী বছরেও আমাকে উৎপাদন করতে হবে, সেজন্য আমাদেরকে কি করতে হবে, বীজ সংরক্ষণ করতে হবে। ধরো এখান থেকে সে 1 মণ ধান রেখে দিল, কি হিসেবে রেখে দিল? 1 মণ ধান রেখে দিল হচ্ছে তোমার বীজ হিসেবে। তাহলে এই 50 মণ ধান থেকে যে 1 মণ ধান সে রেখে দিল, পরবর্তী বছরে আবার সেই 1 মণ ধান দ্বারা সে 50 মণ বা তারও বেশি উৎপাদন পেতে পারে। এই যে সে 1 মণ ধানটা রেখে দিল, এটাই হচ্ছে আমাদের কি এক প্রকার মূলধন। তাহলে দেখো একই সাথে একটা দ্রব্য, এই ধানের উৎপাদন, সেটা কিন্তু একই সাথে আমাদের উৎপাদনও হচ্ছে, সেখান থেকে আমাদের কি 1 মণ ধান, এই যে ওইখান থেকে 49 মণ ধান, সেটা হচ্ছে আমাদের উৎপাদন। এবং এই যে 1 মণ ধান এটা রয়ে গেল, সেটা কি হবে আমাদের বীজ হিসেবে যে রেখে দিলাম, সেটা হতে পারে আমাদের মূলধন। কারণ এই 1 মণ ধান দ্বারা সে পরবর্তী বছরে আবার বীজ হিসেবে রোপণ করে আরো ধান উৎপাদন করবে। তাহলে মূলধনকে আমরা কি বলতে পারি? উৎপাদনের উৎপাদিত উপকরণ। দেখো এই যে এই উৎপাদনের কি উৎপাদিত উপকরণ, উৎপাদিত, এটা কিন্তু উৎপাদিত, এই যে 50 মণ ধানের মধ্যে অন্তর্ভুক্ত। সেখান থেকে 49 মণ ধান সে কি করলো, বাজারে বিক্রির জন্য নিল, এবং 1 মণ ধান সে বীজ হিসেবে রেখে দিল। এক্ষেত্রে 1 মণ ধান কিন্তু হবে আমাদের মূলধন। তারপর দেখো চতুর্থ নম্বরে কি আছে আমাদের উৎপাদনের উপকরণ, সেটা হচ্ছে কি সংগঠন। চতুর্থ নম্বরে আছে হচ্ছে আমাদের সংগঠন, তাই না? তাহলে দেখো এই যে ভূমি বা একখণ্ড জমি বা আবহাওয়ার কিছু অংশ বা বৃষ্টিপাত, এগুলাও কিন্তু আমাদের ভূমির মধ্যে অন্তর্ভুক্ত। ভূমি, শ্রম, মূলধন, এই তিনটা উপাদানের মধ্যে যে সমন্বয়ের কাজটা, ভূমি তুমি নিলা, একটা দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে একটা ভূমি নিলা, তারপর সেখানে তুমি শ্রম নিয়োগ করলা, তারপর তোমার মূলধনও থাকলো, কিন্তু এই তিনটা কাজকে যে সমন্বয় করতে হবে, তিনটা কাজ যে একত্রিত করে করতে হবে বা সুন্দর এবং গোছালোভাবে করার জন্য কিসের দরকার পড়ে? সংগঠনের দরকার পড়ে। উদ্যোক্তা নিজেও সংগঠন হতে পারে, আবার কোনো একটা অর্গানাইজেশনও থাকতে পারে। তাহলে আমরা উৎপাদনের উপকরণ কয়টা দেখলাম? 4টা। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের উপকরণ কয়টা হলো আমাদের? 4টা। এখন আমরা উৎপাদনের উপকরণগুলোর বৈশিষ্ট্য জানার চেষ্টা করব। বৈশিষ্ট্য যদি জানি তাহলে আমাদের এই বিষয়গুলো আরো বিস্তৃতভাবে আমরা শিখতে পারবো। এখান থেকে কিন্তু পরীক্ষায় ধরো এই যে উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টার কিন্তু বৈশিষ্ট্য পরীক্ষার হলে চলে আসে এমসিকিউতে। আমাদের এখান থেকে কি আসে? বৈশিষ্ট্য চলে আসতে পারে এমসিকিউতে, যে উপরিউক্ত বৈশিষ্ট্যটি উৎপাদনের কোন উপকরণের মধ্যে পড়ে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো আগে দেখে নিই, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো বিস্তারিত। দেখো উৎপাদনের উপকরণ সমূহের বৈশিষ্ট্য, প্রথমেই কি আছে আমাদের? ভূমি। দেখো আমি কিন্তু একটু আগে ভূমি বললাম যে শুধু ভূমি বলতে কিন্তু একখণ্ড জমিকে বোঝায় না। তাহলে দেখো, তাহলে ভূমি বলতে কাকে বোঝায় বা কি বোঝায়? দেখো অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেসব বস্তুকে বোঝায়। প্রকৃতি যে বস্তুগুলা দিয়েছে, প্রকৃতি প্রদত্ত যে বস্তুগুলো আছে সেগুলোকে বোঝায়, যেগুলো কি করতে পারে? মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনের সহায়তা করে। শুধুমাত্র কিন্তু একখণ্ড জমিকেই আমরা ভূমি হিসেবে বিবেচনা করলাম না, এখানে প্রকৃতি প্রদত্ত সেসব বস্তুকে বোঝায় যেগুলো কি করে? মানুষের মালিকানা এবং নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনের সহায়তা করে। দেখো তাহলে ভূমির বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। ভূমি হচ্ছে কি? প্রকৃতির দান।
প্রকৃতি প্রদত্ত, আমরা কিন্তু ভূমির সংজ্ঞায়নে কি দেখেছি, প্রকৃতি প্রদত্ত সেসব বস্তু যেগুলো মানুষের অর্থ উপার্জনে, মানুষের মালিকানা এবং নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনে কি করে, সহায়তা করে। তাহলে দেখো ভূমি কি, প্রকৃতির দান, মাটির উর্বরা শক্তি। দেখো কি কি হতে পারে ভূমি, মাটির যে উর্বরা শক্তি এটাও ভূমির মধ্যে পড়ে। তারপর হচ্ছে সূর্যালোক, সূর্যের আলোটা এটাও কিন্তু ভূমির মধ্যে পড়ে। তারপরে যে আমাদের বৃষ্টিপাত, বৃষ্টিপাত এটাও কিন্তু আমাদের উৎপাদনের যে উপকরণ ভূমি এটার মধ্যে পড়ে। তারপর হচ্ছে আবহাওয়া, আবহাওয়া সবই কি ভূমির আওতাভুক্ত। এখন ধরো তোমার পরীক্ষায় একটা এমসিকিউ প্রশ্ন আসলো যে মাটির উর্বরা শক্তি বা সূর্যালোক বা বৃষ্টিপাত বা আবহাওয়া দিয়ে দিল, তাহলে তুমি এগুলাকে উৎপাদনের কোন উপকরণের মধ্যে ফেলবা? এই চারটার মধ্যে ধরো সূর্যালোক এবং বৃষ্টিপাত পরীক্ষায় দেওয়া থাকলো এবং নিচে তোমাকে প্রশ্ন করা হলো যে এই দুইটা উপাদান বা এই দুইটা উপকরণ উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত বা কোন উপকরণের আওতাভুক্ত। তাহলে কিন্তু আমাদের তখন খুব ইজিলি কি করতে হবে, সেটা ভূমির অন্তর্ভুক্ত। আমাদেরকে উৎপাদনের উপকরণ কোনটা, প্রথম যে উপকরণটা সেটা ভূমি, সেটার আওতাভুক্ত। এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসেই। মাটির উর্বরা শক্তি, সূর্যালোক, বৃষ্টিপাত, আবহাওয়া এগুলো কি সবই ভূমির আওতাভুক্ত। তাহলে দেখো আরেকটা কি আসছে, প্রধানত কিন্তু ভূমি মানে একখণ্ড জমি বা উৎপাদনের কাজে আমরা যে ভূমিটা ব্যবহার করছি সেটাই প্রধানত ভূমি, কিন্তু এর মাঝেও এই চারটা উপাদান কি আওতাভুক্ত। তাহলে দেখো প্রকৃতিতে ভূমির যোগান কি সীমাবদ্ধ। আমরা কিন্তু ইয়াতে দেখেছি যে প্রথম অধ্যায়ে দেখেছি কি মানুষের পৃথিবীতে কি মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সসীম। সেই তেমনভাবেই প্রধান সম্পদটা কি ভূমি, ভূমির যোগানটা কি সীমাবদ্ধ। আমরা চাইলেই কিন্তু যেমন সম্পদের পরিমাণ বাড়াতে পারি না, তেমনভাবে ভূমির পরিমাণ কি করা যায় না, বাড়ানো যায় না। চাইলেই কিন্তু পৃথিবীর ভূমির পরিমাণ তুমি আমি বা কেউ বাড়াতে পারবো না। যত ক্ষমতাবান ব্যক্তি হোক সে কিন্তু চাইলে ভূমির পরিমাণটা বাড়াইতে পারবে না যদি সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো একটা মিরাকল না ঘটে যায়। তাহলে কি দেখি আমরা, প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ। তাহলে ভূমির ক্ষেত্রে উর্বরা শক্তির পার্থক্য ঘটে। উর্বরা শক্তির কি ঘটে, পার্থক্য ঘটে। ভূমি যে উপাদানটা সেটার ক্ষেত্রে উর্বরা শক্তির পার্থক্য ঘটে। উর্বরা শক্তির পার্থক্য ঘটে মানে কি, একটা জমিতে তুমি যদি বারবার একই পণ্য উৎপাদন করতে থাকো বা একটা জমিতে বারবার তুমি আলু উৎপাদন করো, তাহলে কিন্তু জমির উর্বরা শক্তি কমে যাবে। সেজন্য কৃষকরা কি করে, যে বিভিন্ন ধরনের দ্রব্য পর্যায়ক্রমে এটার পর এটা, এটার পর এটা এভাবে কি করে উৎপাদন করার চেষ্টা করে। তাহলে ভূমির ক্ষেত্রে কি করে, উর্বরা শক্তির পার্থক্য ঘটে। এই যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা আমরা ধীরে ধীরে পড়ব। এর আগে কিন্তু আমরা ক্রমহ্রাসমান উপযোগটা পড়েছি। আগের দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমাদের ক্রমহ্রাসমান উপযোগ বিধি ছিল। ক্রমহ্রাসমান উপযোগ বিধির ক্ষেত্রে কি হচ্ছিল, যে ধীরে ধীরে ক্রমহ্রাসমান হারে বাড়তেছিল, প্রান্তিক উৎপাদনটা কি ক্রমহ্রাসমান হারে বাড়তেছিল। তাহলে দেখো ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা হচ্ছে কি, একটা জমিতে তুমি যখন প্রথমবার উৎপাদন করবা একটা প্রোডাক্ট, তখন কিন্তু যে পরিমাণ উৎপাদন পাবা দ্বিতীয়বার কিন্তু তার থেকে একটু কম পাবা, মানে ক্রমহারে হ্রাসমান বা ক্রমহ্রাসমান ধীরে ধীরে কমে যাবে। আবার দ্বিতীয়বার যখন একই প্রোডাক্ট উৎপাদন করতে যাবা তখন কিন্তু উৎপাদন আরো একটু ক্রমহ্রাসমান হয়ে যাবে। তাহলে আর তৃতীয়বার যখন করবা তখন কিন্তু আরেকটু কমে যাবে, মানে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকবে। ক্রমহ্রাসমান ধীরে ধীরে কি কমে কমে বাড়তে থাকবে। একটা সময় যে জিরো হয়ে যায়, আবার একটা সময় যে আবার মাইনাস হয়ে যায়, তখন আর উৎপাদন করা সম্ভব হয় না। তাহলে দেখো ভূমির ক্ষেত্রে বৈশিষ্ট্য কি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের পরীক্ষা এমসিকিউ এভাবে আসতে পারে যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য, বা নিচের কোন কোন বৈশিষ্ট্যগুলো, ধরো এখান থেকে তিনটা বৈশিষ্ট্য দিয়ে দিল যে নিচের কোন কোন বৈশিষ্ট্যগুলো উৎপাদনের উপকরণ ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে দেওয়া থাকলো প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির ক্ষেত্রে উর্বরা শক্তির পার্থক্য ঘটে, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কিন্তু এখানে আমাদের কি হবে, তিনটি হবে। এমন হয় না যে নিচের কোনগুলো, এখান থেকে কি এরকম এই তিনটা যদি বৈশিষ্ট্য দেওয়া থাকে তাহলে তিনটি হয়ে যাবে আমাদের ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। আবার দেখো ভূমি স্থানান্তর যোগ্য নয়, তবে এর মালিকানা স্থানান্তর করা যায়। ভূমি কি কখনো স্থানান্তর করা যায়? যেমন তোমার গ্রামে তোমার হচ্ছে 5 বিঘা জমি আছে, সেটা কি তুমি চাইলে গ্রাম থেকে শহরে নিয়ে আসতে পারবা, ঢাকায় নিয়ে আসতে পারবা? সেটা কিন্তু পারবা না। কিন্তু এখানে কি করা যায়, মালিকানা পরিবর্তন করা যায়। তুমি চাইলে সেই গ্রামের জমিটা বিক্রি করে শহরে তুমি সেই টাকা দিয়ে বা আরো কিছু যোগ করে আরো একটা জমি কিনতে পারো, কিন্তু সেই গ্রামের জমিটাই কিন্তু তুমি ঢাকাতে নিয়ে আসতে পারবা না। তাহলে কি ভূমি স্থানান্তর যোগ্য নয়, মানে ভূমির স্থানান্তর করা যায় না, তবে এর মালিকানা স্থানান্তর করা যায়।
তাহলে ভূমির বৈশিষ্ট্যগুলো দেখলাম। ভূমি কি চিরস্থায়ী? ভূমি কি চিরস্থায়ী? ভূমি কিন্তু ক্ষয় নয় বা ক্ষয় হয় না বা ক্ষণস্থায়ী নয়, ভূমি একটা চিরস্থায়ী উপাদান। তাহলে দেখো ভূমির অবস্থানগত কারণে এর গুরুত্বের পার্থক্য ঘটে। ভূমির অবস্থানগত কারণে গুরুত্বের পার্থক্য ঘটে। এই যে বললাম যে গ্রামের তোমার 5 বিঘা জমি এবং ঢাকা শহরে 5 বিঘা জমি, দুইটার ক্ষেত্রে কি দুইটাই কিন্তু 5 বিঘা জমি, একই পরিমাণ জমি, কিন্তু তার অবস্থানগত কারণে দেখা যাবে যে তোমার গ্রামের 5 বিঘা জমির দামটা যতটুকু তার থেকে দ্বিগুণ 3 গুণ 4 গুণ বেশি তোমার ঢাকার 5 বিঘা জমির দাম হবে, তাই না? তাহলে দেখো ভূমির অবস্থানগত কারণে এর কি ঘটে? গুরুত্বের পার্থক্য ঘটে। তখন তোমার এই ঢাকার শহরের যে 5 বিঘা জমির দাম যতটুকু হবে তার থেকে গ্রামেরটার দাম কম হবে, তাহলে স্বভাবতই কি হয়, ঢাকার যে তোমার 5 বিঘা জমিটা আছে সেটার গুরুত্বটা বেশি হবে। তাহলে দেখো আমরা ভূমির বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম। কি কি বৈশিষ্ট্য ছিল? ভূমি প্রকৃতি দান, মাটির উর্বরা শক্তি, সূর্যালোক, বৃষ্টিপাত, আবহাওয়া সবই কি ভূমির আওতাভুক্ত। তারপরে ভূমির যোগান কি? সীমাবদ্ধ। ভূমির ক্ষেত্রে উর্বরা শক্তির পার্থক্য ঘটে। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। ভূমি স্থানান্তর যোগ্য নয়, তবে এর মালিকানা স্থানান্তর করা যায়। ভূমি চিরস্থায়ী। ভূমির অবস্থানগত কারণে এর গুরুত্বের পার্থক্য ঘটে। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসবেই আসবে, এরকম আসেই সবসময় যে ভূমির বৈশিষ্ট্যগুলো বা শ্রমের বৈশিষ্ট্যগুলো, মূলধনের বৈশিষ্ট্য, সংগঠনের বৈশিষ্ট্য, ভূমির বৈশিষ্ট্যটা বেশি আসে। তাহলে দেখো আমরা উৎপাদনের যে প্রথম উপকরণ ভূমি, সেটার বৈশিষ্ট্যগুলো কিন্তু জেনে গেলাম। তাহলে আমরা জানবো কি এখন? শ্রমের বৈশিষ্ট্যগুলো। দেখো আমরা শ্রমের ক্ষেত্রে কি বলেছিলাম? উৎপাদন কাজে নিয়োজিত সকল ধরনের শারীরিক এবং মানসিক শ্রম সবই কি শ্রমের আওতাভুক্ত। মানে উৎপাদনের উপকরণে শারীরিক শ্রম, মানসিক শ্রম দুটাই কি হবে? উৎপাদনের উপকরণের এই শ্রমের আওতাভুক্ত। তাহলে দেখো শ্রমের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এই যেখানে দেখো সংজ্ঞা যদি দেখি, উৎপাদনের কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক সব ধরনের পরিশ্রমকে শ্রম বলা হয়। তাহলে দেখো শ্রমের বৈশিষ্ট্যগুলো। শ্রম ক্ষণস্থায়ী, যা সঞ্চয় করা যায় না। শ্রম কি? একজন শ্রমিকের শ্রম সেটা শারীরিক হতে পারে, সেটা মানসিক হতে পারে। এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা আমরা কি করতে পারি না? সঞ্চয় করতে পারি না। শ্রম কি কখনো সঞ্চয় করে রাখা যায়? একজন শ্রমিক যে একটা দিন যে পরিমাণ কাজ করবে, বা তোমার বাসার কাজের মহিলাটা বা তোমার বাসার যে দারোয়ানটা যে পরিমাণ কাজটা করে, সে কাজটাকে আমরা সঞ্চয় করে রাখতে পারি? মোটেও না, সেটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী। তারপর হচ্ছে শ্রম গতিশীল উপাদান। দ্বিতীয় নম্বরে আছে কি? শ্রম গতিশীল উপাদান। কেন গতিশীল উপাদান? কারণ শ্রম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, মানে শ্রমিক যায় সে অন্য জায়গায় যে তার শ্রমটাকে দিতে পারে, সেজন্য বলা হয়েছে কি শ্রম গতিশীল উপাদান। তারপর হচ্ছে কি 3 নম্বরে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। শ্রমের যোগান চাইলেই বাড়ানো যায় না। অনেক সময় শ্রমিকের কি থাকে? অপ্রতুলতা থাকে, বা শ্রমিক সহজে পাওয়া যায় না। তখন কি হয়? শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। একটু যোগান বৃদ্ধি করতে সময় লাগে। যোগান মানে কি? সেটা হচ্ছে বাড়ানো বা শ্রমের সংখ্যা বাড়ানো, সেটাই হচ্ছে কি বৃদ্ধি সময় সাপেক্ষ। শ্রম একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উদ্দেশ্যও বটে। অর্থাৎ শ্রমিক নিজেও ভোক্তা। শ্রমিক নিজেও কি ভোক্তা, একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উদ্দেশ্যও বটে। শ্রম একটা উৎপাদনের উপকরণও হয়, আবার সেটা হচ্ছে উদ্দেশ্য, কারণ এটা শ্রমিক নিজেও কি হতে পারে? ভোক্তা হতে পারে। তাহলে 5 নাম্বার যদি পয়েন্টে যাই, তাহলে শ্রম সক্রিয় উপকরণ হিসেবে বিবেচিত। কেন সক্রিয় উপকরণ হিসেবে বিবেচিত? কারণ সে নিজে স্টিল থেকে কাজ করছে। যে শ্রমিক সে নিজে তার শ্রম দিয়ে সক্রিয়ভাবে কাজ করছে, সে কারণে শ্রম সক্রিয় উপকরণ হিসেবে বিবেচিত। শ্রম হচ্ছে উৎপাদনের জীবন্ত উপকরণ। যেহেতু শ্রমের সাথে মানুষের শ্রম হিসেবেই, মানসিক শ্রম বা শারীরিক শ্রম দুইটাই তো মানুষের সাথেই জড়িত, সেহেতু মানুষ কি জীবন্ত উপাদান, সেহেতু শ্রম হচ্ছে কি উৎপাদনের জীবন্ত উপকরণ। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে যদিও লাস্টে লেখা হয়েছে কিন্তু এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। শ্রম হচ্ছে উৎপাদনের জীবন্ত উপকরণ। এরকম কিন্তু প্রশ্ন হয় পরীক্ষায় যে উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি? সেখানে ভূমি দেওয়া থাকলো, শ্রম দেওয়া থাকলো, সংগঠন দেওয়া থাকলো, প্রযুক্তি দেওয়া থাকলো, তখন তুমি কি দিবা? তখন কিন্তু নিশ্চয়ই তোমাকে দিতে হবে উৎপাদনের জীবন্ত উপকরণ হচ্ছে শ্রম, কারণ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শ্রম। সেখানে আবার সংগঠনও হতে পারে, সংগঠনেও জীবন্ত উপাদান থাকে, কিন্তু উৎপাদনের জীবন্ত উপকরণ হিসেবে আমরা প্রথমভাবে বা বেশি প্রাধান্য দিব কাকে? শ্রমকে। শ্রম হচ্ছে উৎপাদনের জীবন্ত উপকরণ। এই বৈশিষ্ট্যটা সবসময় মনে রাখবা যে উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি? শ্রম। আবার কিন্তু উৎপাদনের কোন উপাদানের যোগান সীমাবদ্ধ, সেটা কিন্তু ভূমি। আর শ্রমের যোগান বৃদ্ধি কি? সময় সাপেক্ষ। শ্রমের যোগান বৃদ্ধি করা যায়, সেটা কি সময় সাপেক্ষ, একটু সময় লাগে। তাহলে দেখো আমরা শ্রমের বৈশিষ্ট্যগুলো জেনে ফেললাম। উৎপাদনের দ্বিতীয় কি ছিল? শ্রমের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে ফেলেছি। তারপরে দেখো উৎপাদনের তৃতীয় যে বৈশিষ্ট্যটা বা উৎপাদনের তৃতীয় যে উপকরণটা, সেটা হচ্ছে কি মূলধন। উৎপাদনের তৃতীয় উপাদান হচ্ছে কি? মূলধন। এই যে দেখো মূলধন বলতে
কি বোঝায়? মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়। দেখো আমরা কিন্তু প্রথমে বলেছি মূলধনটা কি? উৎপাদনের উৎপাদিত উপকরণ। মূলধন কি? উৎপাদনের উৎপাদিত উপকরণ। কারণ দেখো একটা ওই যে আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করলাম যে একজন কৃষক একটা জমির থেকে, এক খণ্ড জমির থেকে কি করেছে? 50 মণ ধান উৎপাদন করেছে। সেখান থেকে সে যদি সেই 50 মণ ধানটাই কিন্তু তার উৎপাদিত একটা উপাদান, সেখান থেকে সে যদি 1 মণ ধান রেখে দেয়, বাকি 49 মণ ধান সে বিক্রি করে বা সে ভোগ করে, সেখানে 49 মণ ধানটা কিন্তু উৎপাদিত উপাদান, আর এখানে হচ্ছে 1 মণ ধানটা কি হয়ে যাবে? মূলধন হয়ে যাবে। সে পরবর্তী বছর উৎপাদনের জন্য সেটা রেখে দিচ্ছে, তাহলে এই 1 মণ ধানটা কি হবে? আমাদের মূলধন হিসেবে ব্যবহৃত হবে। তাহলে দেখো অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে, এই ধানটা কি হয়েছে? মানুষের শ্রম নিয়োগের ফলে উৎপাদিত হয়েছে, উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়। এই 1 মণ ধান দ্বারা পুনরায় আমরা আরেক বছর বা পরবর্তী বছরে 50 মণ বা 60 মণ ধান পেতে পারি। তাহলে কি? পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে। এই 1 মণ ধানটাই কি হবে? আমাদের মূলধন। তাহলে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেটাকেই বোঝায়। তাহলে দেখো আমরা এই বিষয় পয়েন্টটা সবসময় মনে রাখবো যে মূলধন হচ্ছে কি? উৎপাদনের উৎপাদিত উপকরণ। কারণ উৎপাদন করার পর সেটা দ্বারা আমরা আবার পুনরায় উৎপাদন করার জন্য, অধিকতর উৎপাদন করার জন্য সেটা রেখে দিতে পারি বা সেটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো মূলধনের বৈশিষ্ট্য। মূলধন হচ্ছে কি? উৎপাদনশীল। কেন উৎপাদনশীল? ওই যে উৎপাদনের উৎপাদিত উপকরণ। কেন উৎপাদনশীল? কারণ হচ্ছে এটা দ্বারা উৎপাদন একবার করে সেটা দ্বারা আমরা আবার পরবর্তীতে অধিকতর উৎপাদনের কাজে ব্যবহার করতে পারি, সে কারণে মূলধন কি? উৎপাদনশীল। মূলধন হচ্ছে কি? উৎপাদনশীল। তাহলে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। এই যে পয়েন্টটা কিন্তু আমি বারবার বলছিলাম যে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। এই বৈশিষ্ট্যটা মনে রাখতে হবে যে উৎপাদনের কোন উপকরণটা উৎপাদনের উৎপাদিত উপকরণ, এরকম প্রশ্ন কিন্তু হয়ে যায়। তাহলে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। মূলধন চিরস্থায়ী নয়। মূলধন চিরস্থায়ী নয়, এটি ক্ষণস্থায়ী উপাদান। মূলধন কখনো চিরস্থায়ী নয়, এটা কি? ক্ষণস্থায়ী উপাদান। মূলধনকে আমরা চিরস্থায়ী হিসেবে রাখতে পারি না, সেটাকে ব্যবহার করে আবার আরেকটা প্রোডাক্ট উৎপাদন করি, সেখান থেকে আমরা আবার পুনরায় অধিকতর উৎপাদনের কাজে সেটাকে ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু সেটা চিরস্থায়ীভাবে একই রূপে থাকলো না, সেটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ মূলধন হচ্ছে কি? ক্ষণস্থায়ী। এই যে মূলধন ব্যবহারের প্রধান লক্ষ্যটা কি? মূলধন ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা। এখানে দেখো স্পেলিংটা একটু মিস্টেক আছে। ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা। মূলধন ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা। তাহলে আমরা মূলধনটা কেন ব্যবহার করছি? ভবিষ্যতে অধিকতর উৎপাদনের জন্য, বা প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা। ভবিষ্যতে আবার যেন উৎপাদন করতে পারি, সেজন্য কি করলাম? 1 মণ ধান রেখে দিলাম, এই 1 মণ ধান থেকে আমরা আবার অধিকতর উৎপাদন করে সেখান থেকে আয়ের পথ সৃষ্টি করব। তারপরে দেখো মূলধন তুলনামূলকভাবে গতিশীল। তাহলে আমরা মূলধনের এই 5টা বৈশিষ্ট্য শিখে ফেললাম। এখানে তোমার সবচেয়ে বেশি যেটা মনে রাখতে হবে, মূলধন হচ্ছে উৎপাদনশীল, কারণ সেটার থেকে আমরা আবার পুনরায় অধিকতর উৎপাদনের কাজে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে মূলধন ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ। তাহলে আমরা উৎপাদনের যে উপকরণটা, 4টা উপকরণ, তার মধ্যে 3টার বৈশিষ্ট্য আমরা শিখে ফেললাম। কি? ভূমি, শ্রম, মূলধন। এখন আমাদের চতুর্থ যে অপশনটা আছে বা চতুর্থ যে উপকরণটা, সেটা হচ্ছে কি? সংগঠন। এখন আমরা তাহলে সংগঠনটা দেখি। সংগঠন আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে উৎপাদনের যে 3টে উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, এই 3টে উপকরণের মধ্যে যে সমন্বয়ের কাজটা যে উপাদানটা করে থাকে, যে উপকরণটা করে থাকে, সেটা হচ্ছে কি? সংগঠন। তাহলে দেখো আমরা সংগঠনের সংজ্ঞা যদি দেখি, উৎপাদনের প্রথম 3টি উপকরণের মধ্যে সমন্বয়ের কাজটি করে থাকে কি? সংগঠন। তাহলে ভূমি, শ্রম, মূলধন, এই 3টার মধ্যে সমন্বয় করে উৎপাদন করার কাজে সহযোগিতা করে কোনটা? সেটা হচ্ছে কি? সংগঠন। তাহলে দেখো আমরা সংগঠনের বৈশিষ্ট্যগুলো যে দেখি, সংগঠন, সংগঠক ও উদ্যোক্তা এক বিশেষ ধরনের শ্রম। এই যে দেখো সংগঠন বা সংগঠক বা উদ্যোক্তা নিজেও কিন্তু একটা সংগঠন। এখন তুমি যখন একটা প্রোডাক্ট উৎপাদন করতে যাবা, বা তুমি কোনো একটা কিছু উৎপাদন করতে যাবা, বা নিজে যখন উদ্যোক্তা হবা, তখন তোমার নিজেরও কিন্তু একটা পরিশ্রম যাবে, সেটাও কিন্তু এক প্রকার বিশেষ ধরনের শ্রম। তাহলে সংগঠনে কি? তুমি সমন্বয়ের কাজটা করতেছো। তুমি যখন উদ্যোক্তা হিসেবে কাজটা করতেছো, তখন কিন্তু সেটা এক প্রকারের শ্রম হচ্ছে, তুমি এক ধরনের শ্রম দিচ্ছ, সেটা মানসিক শ্রম হোক বা সেটা শারীরিক শ্রম হোক। তাহলে সংগঠন যে করে সেটি তো সংগঠক বা উদ্যোক্তা, তাই না? তাহলে সংগঠক ও উদ্যোক্তা এক প্রকার বিশেষ ধরনের শ্রম। সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। যেহেতু সংগঠনের মধ্যে একটা শ্রমের বিষয় নিহিত আছে, সে কারণে আমরা সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করতে পারি।
তবে উৎপাদনের প্রথম প্রাধান্য পাওয়া যে জীবন্ত উপকরণ সেটা হচ্ছে শ্রম। পরীক্ষায় যদি থাকে যে উৎপাদনের জীবন্ত উপকরণ নিচের কোনটি, তখন যদি সেখানে অপশনে শ্রম এবং সংগঠন দুটাই থাকে তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার শ্রম। সেখানে শ্রম যদি অপশনে না থাকে তখন তুমি দিতে পারো হচ্ছে সংগঠন। সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। তারপরে উৎপাদন কার্য, দেখো সমন্বয়ের কাজটা করে কি সংগঠন, তাই না? তাহলে দেখো উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধান তথা উৎপাদনের সাথে সংগঠন কি সম্পৃক্ত। উৎপাদন কার্য পরিচালনা করা এবং তত্ত্বাবধান করা মানে একই কথা, যে সমন্বয় করা। সেই সমন্বয়ের কাজটা কে করছে? সেটা হচ্ছে সংগঠন। সংগঠনের উদ্দেশ্য হলো কি মুনাফা অর্জন। মূলধন দ্বারা কি করা হয়? অধিকতর উৎপাদন করা কাজ করা হয় বা ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা হয়। এই ভবিষ্যৎ আয়ের যে পথটা সৃষ্টি করে সেটাই করে কে? সংগঠন। সংগঠনের উদ্দেশ্য হলো কি মুনাফা অর্জন করা। সংগঠনের প্রধান উদ্দেশ্যই কি? একটা আমরা উৎপাদকের আচরণ, ভোক্তা ও উৎপাদকের আচরণ দ্বিতীয় অধ্যায়ে পড়ার সময় আমরা উৎপাদকের প্রধান উদ্দেশ্যটাই কি দেখেছি। উৎপাদক যিনি তিনি কিন্তু আবার একই সাথে সংগঠক, একই সাথে উদ্যোক্তা, সংগঠন, জানে এদের প্রধান উদ্দেশ্য থাকে কি মুনাফা অর্জন করা, তাই না? মানে কম টাকা খরচ করে কিভাবে বেশি মুনাফা অর্জন করা যায়। ঠিক একইভাবে সংগঠনের উদ্দেশ্য হলো কি মুনাফা অর্জন। সংগঠনের উদ্দেশ্য কি মুনাফা অর্জন। তারপর দেখো সংগঠন উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন করে। একটা উৎপাদন কার্য পরিচালনার সময় সেটার তত্ত্বাবধান করা, সেটা সমন্বয় করা, সকল কিছু, সেটার মধ্যে রিস্ক আছে কিনা বা সকল প্রকার ঝুঁকি, সকল কিছুই করে থাকে কি এক কথায় সকল কিছুর মধ্যে সমন্বয়ের কাজটা করে সংগঠন। সেখানে ঝুঁকি হোক বা সেখানে লাভের কোনো একটা পথ হোক, সকল ঝুঁকি বা লাভের পথটা বহন করে কে? সংগঠন। সংগঠন তাহলে কি উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন করে, সেখান থেকে লাভ হবে বা ক্ষতি হবে সকল ঝুঁকি বহন করে কে? সংগঠন। তাহলে আমরা উৎপাদনের যে চারটা উপকরণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা উপকরণের বৈশিষ্ট্য কিন্তু এখন আমরা জেনে গেলাম। তোমরা বই থেকে আরো একটু ভালো করে এই বৈশিষ্ট্যগুলো তোমরা জেনে নিবা। এখান থেকেই আসলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা যদি সিকিউতে চাই যে উৎপাদনের উপকরণ ভূমি বা সংগঠন বা মূলধন, শ্রম, এগুলার একটা বৈশিষ্ট্য, এগুলার 5টা করে বৈশিষ্ট্য লিখো, তখন তুমি এগুলো মনে রাখলে কিন্তু সহজে পেরে যাবা। তাহলে দেখো তারপরে আছে হচ্ছে আমরা কি শিখবো, এখন শিখলাম হচ্ছে উৎপাদন কি এবং উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ 4টা, সেটা বৈশিষ্ট্য শিখলাম। তারপর শিখবো হচ্ছে আমরা উৎপাদন অপেক্ষক। তারপর দেখো আমাদের কি আছে? উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষকটা কি? উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতা বা উপকরণ আমরা কি পরিমাণে নিয়োগ করলে কি কতটুকু আমরা উৎপাদন পাচ্ছি, বা কতটুকু উপকরণ নিয়োগের ফলে আমরা কতটুকু উৎপাদন পাচ্ছি, বা উপকরণ যদি আমরা 20 একক পরিমাণ নিয়োগ করি তাহলে আমাদের উৎপাদন কি 30 একক হবে না 40 একক হবে। এই যে উপকরণের উপর একটা নির্ভরশীলতার সম্পর্ক, কারণ উৎপাদন করতে গেলে তো প্রধানত আমাদের উপকরণই লাগে, তাই না? তাহলে উপকরণের ক্ষেত্রে আমাদের কি একটা নির্ভরশীলতা আছে। এইটার যে গাণিতিক প্রকাশ বা গাণিতিকভাবে যে প্রকাশ করি আমরা, সেটাই হচ্ছে কি আমাদের উৎপাদন অপেক্ষক। তাহলে দেখো আমাদের সংজ্ঞায়ন এখানে কিভাবে করা হয়েছে। উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতা সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে বলা হয় উৎপাদন অপেক্ষ। তার গাণিতিক প্রকাশকে কি বলা হয়? উৎপাদন অপেক্ষ। তাহলে দেখো উৎপাদন কি কিউ পরিমাণ, তাই না? কোয়ান্টিটি, আমাদের উৎপাদন হচ্ছে কিউ পরিমাণ। কিউ ইকুয়াল টু ফাংশন অফ ল্যান্ড। ল্যান্ড হচ্ছে কি ল্যান্ড, ল্যান্ডকে সংক্ষেপে বলা হচ্ছে ল্যান্ড। এখানে ল্যান্ড দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে ল্যান্ড। ল্যান্ড ইকুয়াল টু হচ্ছে কি ল্যান্ড, LAND, এটা হচ্ছে আমাদের ভূমি যে উপকরণটা। তারপর এল দ্বিতীয় এল হচ্ছে কি, প্রথমটা ল্যান্ড, দ্বিতীয়টা হচ্ছে এল দ্বারা হচ্ছে কি লেবার বা শ্রম। উৎপাদনের দ্বিতীয় উপকরণটা হচ্ছে কি শ্রম। এটা ভূমি গেল, শ্রম গেল। কেতে হচ্ছে কি আমাদের ক্যাপিটাল। কেতে কি ক্যাপিটাল। যদি আমরা ইংরেজিতে ক্যাপিটাল কিভাবে লিখি? সি দ্বারা, তাই না? ক্যাপিটাল লিখি, বানানটা লিখি এইভাবে CAPITAL। এখানে প্রথম অক্ষরটা সি পড়ে, তাই না? কিন্তু আমরা এখানে নিচ্ছি কি কে। কিন্তু এখানে আমরা কেন কে নিচ্ছি? কেটা নিচ্ছে এই কারণেই যে সি দ্বারা অর্থনীতির টার্মে সি দ্বারা বোঝানো হয় হচ্ছে কস্টকে। সি দ্বারা বোঝানো হয় হচ্ছে কস্টকে। অর্থনীতিতে সি দ্বারা বোঝানো হয় কাকে? কস্টকে। তাহলে আমরা এই জন্য আমরা ক্যাপিটাল কে দ্বারা স্পেলিংটা নিচ্ছে হচ্ছে কি কে দ্বারা। তাহলে কে দ্বারা আমাদেরকে মূলধনকে বোঝাচ্ছে এবং ও দ্বারা হচ্ছে আমাদের কি অর্গানাইজেশন। তাহলে এই 4টা উপকরণের উপর যে উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশ, এই যে আমরা ফাংশনের মাধ্যমে দেখালাম, এটাই হচ্ছে কি আমাদের উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক কি? উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা কি বলছি? উৎপাদন অপেক্ষক।
তাহলে দেখো উৎপাদন অপেক্ষক আছে আবার কয় প্রকার? দুই প্রকার, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক আছে কয় প্রকার? দুই প্রকার, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এই দুইটা বিষয় বোঝার আগে আমাদেরকে আরো দুইটা বিষয় শিখতে হবে। সেই দুইটা বিষয় কি? সেটা হচ্ছে কি স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ। কোন উপকরণটা স্থির এবং কোন উপকরণটা পরিবর্তনীয়, মানে কোন উপকরণটাকে আমরা পরিবর্তন করতে পারছি না এবং কোন উপকরণটাকে পরিবর্তন করতে পারছি, এর উপর কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের একটা নির্ভরশীলতার সম্পর্ক বিরাজমান। তাহলে দেখো স্থির উপকরণ, উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর ক্ষেত্রে কোনো উপকরণের পরিবর্তন করা না গেলে, কোনো উপকরণের পরিবর্তন করা না গেলে সেটাকে স্থির উপকরণ বলা হয়। উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য আমরা ধরো আমাদের একটা সংগঠনের আওতা বা আমরা একটা কোনো একটা রুম বা একটা ভবন ভাড়া নিলাম, উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য যদি সেইটার পরিমাণ আমরা বাড়াতে না পারি, সেটা পরিমাণ কি আমরা যদি বাড়াতে না পারি, সেটা কি আমাদের হচ্ছে স্থির উপকরণ, মানে স্থির, সেটাকে বাড়ানো যাচ্ছে না। অপরদিকে পরিবর্তনীয় উপকরণ কি? উপকরণের পরিমাণ যথাক্রমে বাড়ানো বা কমানো সম্ভব হলে তাকে পরিবর্তনীয় উপকরণ বলা হয়। অর্থাৎ যে উপকরণের পরিবর্তনের মাধ্যমে আমরা উৎপাদনের পরিমাণ বাড়াতে পারি বা কমাতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের উৎপাদনের পরিবর্তনীয় উপকরণ। তাহলে আমাদের উৎপাদনের দুইটা উপকরণ কি দেখলাম? স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ। তাহলে দেখো স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণের মধ্যে আমরা যে একটা সম্পর্ক, সেটাই হচ্ছে কি উৎপাদন অপেক্ষক। দেখবো এখন আমরা কি উৎপাদন অপেক্ষক প্রথমে কয় প্রকার বলেছি আমরা? দুই প্রকার, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। সেটা বোঝার জন্য আমাদের দুইটা উপকরণ সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে স্থির উপকরণ আর একটা হচ্ছে কি পরিবর্তনীয় উপকরণ। আমরা স্থির উপকরণ কি দেখলাম? যেটাকে উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর জন্য যে উপকরণটাকে চেঞ্জ করা যায় না, যে উপকরণটা কি করা যায় না? চেঞ্জ করা যায় না, বা যে উপকরণটা স্থির, সেটাই হচ্ছে কি আমাদের স্থির উপকরণ। এবং পরিবর্তনীয় উপকরণ হচ্ছে কি উপকরণের পরিমাণ যথাক্রমে বাড়ানো বা কমানোর জন্য যে উপকরণটাকে আমরা পরিবর্তন করতে পারি। তাহলে দেখো এই দুইটার মধ্যে কি সম্পর্ক আছে, যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক জানার জন্য আমাদেরকে এই দুইটা জানতে হবে। তাহলে দেখো আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কত প্রকার? দুই প্রকার। তাহলে আমরা কি কি দেখলাম? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। মানে স্বল্প সময়ে উৎপাদন করার জন্য উৎপাদন অপেক্ষকটা আমরা কি বলেছি প্রথমেই বলো তো? মানে উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশটাই হচ্ছে কি উৎপাদন অপেক্ষক। তাহলে সেইটা আমাদের স্বল্প সময়ে যখন উৎপাদনের উপকরণের উপর উৎপাদন নির্ভর করবে, সেটাই হচ্ছে আমাদের কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তার গাণিতিক প্রকাশ সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। হ্যাঁ, আর একটা দীর্ঘকালীন সময়ে ধরো 5 থেকে 10 বছর বা 5 থেকে 15 বছর বা 5 থেকে 20 বছর, স্বল্পকালীন সময়টা ধরা ছোট ফার্মের ক্ষেত্রে ধরা হয় হচ্ছে তোমার 1 মাস থেকে 1 বছর বা 1 বছর থেকে 5 বছর। এটা হচ্ছে কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে। ছোট ফার্মের ক্ষেত্রে বিবেচনা করা হয় হচ্ছে 1 থেকে 5 বছর বা 1 মাস থেকে 1 বছর। এটা হচ্ছে কি স্বল্পকালে। এই স্বল্পকালে যে উৎপাদনের উপকরণের উপর নির্ভরশীলতার সম্পর্ক, সেটাই হচ্ছে কি আমাদের স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তারপর আমাদের দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালে যে উৎপাদনের উপকরণের উপর নির্ভরশীলতার সম্পর্ক বা উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকাল বলতে আমরা বুঝাইতে পারি যে 5 বছর থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর, মানে দীর্ঘকালীন একটা সময়। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে উৎপাদনের উপকরণের উপর নির্ভরশীলতার সম্পর্ক থাকে, সেটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে দেখো আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে কি বললাম? যে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ, এই দুইটা জানতে হবে। তাহলে দেখো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সংজ্ঞাটা আমরা কি বলি? উৎপাদন অপেক্ষকে যদি স্থির উপকরণের সাথে পরিবর্তনীয় উপকরণ বিবেচনা করা হয়, কি উপকরণ? স্থির উপকরণের সাথে যদি পরিবর্তনীয় উপকরণ বিবেচনা করা হয়, তাহলে সাথে এই দেখো পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়, তাহলে তাকে স্বল্পকাল মেয়াদী উৎপাদন অপেক্ষক বলা হয় বা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। মানে স্বল্পকালে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ দুইটাই বিরাজমান। মানে স্বল্পকালীন সময়ে আমরা কি করতে পারি? স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ দুটোই নিতে পারি, দুটো নিয়েই একটা উৎপাদন কার্য সম্পাদনা করতে পারি। তাহলে দেখো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে এই যে কের উপরে আমাদের কি দিতে হবে? একটা বার মানে হচ্ছে কি সেটা স্থির। আমরা সেটাকে দেখো এই মূলধনটাকে নিতে পারি আমরা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক যদি আমরা এই যে সূত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে।
তাহলে এখানে আমাদের স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি দেখলাম, স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। স্থির উপকরণও থাকবে, পরিবর্তনশীল উপকরণও থাকবে। তাহলে এই দুইটার মধ্যে যে সম্পর্ক, যে ফাংশনটা, সেটাই হচ্ছে কি আমাদের স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। দেখো এখানে কে এর উপর কি আমরা দিয়েছি, বার দিয়েছি। বার মানে হচ্ছে কি এটা স্থির থাকবে এবং লেবার কি করব আমরা পরিবর্তন করব, লেবারের কি করব পরিবর্তন করব। লেবার যদি পরিবর্তন করি এবং মূলধনটাকে কি স্থির রাখি, তাহলে একটা স্থির উপকরণ এবং একটা পরিবর্তনীয় উপকরণ কিন্তু আমাদের মধ্যে থাকলো। তাহলে স্থির এবং পরিবর্তনশীল উপকরণের মধ্যে দুটোই যদি বিবেচনা করা হয় তাহলে সেটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালে কি হয়, আমরা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক ধরো 5 থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষে শুধুমাত্র পরিবর্তনশীল উপাদান বিবেচনা করা হয়। দেখো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে উৎপাদনে ব্যবহৃত সকল উপকরণ যদি পরিবর্তনশীল বিবেচনা করা হয়, প্রত্যেক উপাদানকে পরিবর্তনশীল বিবেচনা করা হয়, তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলা হয়। দীর্ঘমেয়াদ ধরো 5 থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, 20 বছর পর্যন্ত যখন আমি একটা কাজ উৎপাদন কার্য পরিচালনা করব বা আমাদের পদ্মা সেতু উৎপাদন করলো দীর্ঘ সময় নিয়ে, বা আরও কোনো প্রজেক্ট যদি আমরা কেউ করি কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা আমরা 15 বছর 20 বছরের জন্য নিতে পারি, তখন আমরা দীর্ঘকালে কি করতে পারি, চাইলেই উপাদানগুলোকে পরিবর্তন করতে পারি, সব কিছু পরিবর্তন করতে পারি। কিন্তু স্বল্পকালে সকল কিছু পরিবর্তন করা সম্ভব হয় না। সে কারণে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। তাহলে আমরা কি শিখলাম, উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক কি, উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশটা কি, তার গাণিতিক প্রকাশটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। তার গাণিতিক প্রকাশটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। এখন দেখো উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে দুটো উপকরণ প্রয়োজন, একটা হচ্ছে স্থির উপকরণ আর একটা হচ্ছে কি পরিবর্তনশীল উপকরণ। এই উৎপাদন অপেক্ষক আছে আবার কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এটা তোমরা খাতায় নোট করে রাখো, তারপর তোমরা ভালো মতো বুঝতে পারবা। নোট করে করে যদি পড়ো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝে যেতে পারবা। তাহলে কি থাকলো, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে কি করা হয়, সেখানে স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। কারণ স্বল্পকালে আমরা চাইলে একটা উপকরণ বা প্রত্যেকটা উপকরণ চেঞ্জ করতে পারি না। এক মাস থেকে 1 বছর বা 5 বছরের জন্য কোনো একটা উৎপাদন কার্য যদি প্রজেক্ট আমরা হাতে নেই, সেখানে আমরা চাইলেই মূলধনটাকে বা সব কিছুকে পরিবর্তন করে দিতে পারি না। একটা জিনিসকে আমাদের স্থির রাখতে হবে, হয় শ্রমকে স্থির রাখতে হবে, না হয় মূলধনকে। সো নর্মালি মূলধনই ধরো 10 লক্ষ টাকা বা 10 কোটি টাকা নিয়ে সে একটা প্রজেক্টে নামলো, সেখানে চাইলেই কিন্তু সে মূলধনের পরিমাণ 20 কোটি করে ফেলতে পারে না, কারণ তার কাছে অর্থায়নটা ওইভাবে থাকবে না। তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে আমাদের স্থির উপকরণ একটা থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ থাকবে। দুইটার উপর যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এবং দীর্ঘকালে ধরো 20 বছর, 30 বছর, 50 বছরের জন্য কোনো একটা প্রজেক্ট যদি কেউ হাতে নেয় বা কোনো একটা ইন্ডাস্ট্রি হাতে নেয়, সেখানে চাইলেই সে খুব সহজে সকল উপাদান পরিবর্তন করে ফেলতে পারে। তাহলে আমরা কি দেখলাম, দীর্ঘকালে হচ্ছে সকল উপকরণ পরিবর্তনশীল বিবেচনা করা হয়, স্বল্পকালে আমাদের সকল স্থির এবং কি পরিবর্তনশীল উপাদান নিতে হয়। তারপর দেখবো আমরা হচ্ছে উৎপাদন অপেক্ষক। এখন আমরা প্রথমে উৎপাদন শিখলাম, তারপর শিখলাম হচ্ছে উৎপাদনের উপকরণ 4টা, সেগুলো বৈশিষ্ট্য শিখলাম। তারপর শিখলাম আমরা হচ্ছে উৎপাদন অপেক্ষক, উৎপাদন অপেক্ষকের বিস্তৃত বিষয়, স্থির উপকরণ, পরিবর্তনশীল উপকরণ, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। তারপরে যাব হচ্ছে আমরা বিভিন্ন ধরনের উৎপাদন বিধি বা বিভিন্ন ধরনের উৎপাদন। দেখো উৎপাদনের বিভিন্ন ধারণা, এই যে আমরা উৎপাদন করছি 3 প্রকারের উৎপাদন কিন্তু হতে পারে। আমরা যে উৎপাদনটা করব সব মিলিয়ে সকল উৎপাদনের যে একটা সমষ্টি হবে, সেটা কিন্তু আমাদের একটা মোট উৎপাদন হবে। তারপর হচ্ছে একক প্রতি আমরা যে উৎপাদনটা করব সেটাকে আমরা গড় উৎপাদনের সাথে বের করতে পারবো, বা সর্বশেষ একক থেকে যে পরিমাণ উৎপাদন পাচ্ছি সেটা কিন্তু আমরা প্রান্তিক উৎপাদন হিসেবে বিবেচনা করতে পারবো। আমরা উপযোগ পড়ার সময় কিন্তু এইটা মোট উপযোগ, গড় উপযোগ এবং কি প্রান্তিক উপযোগ সম্পর্কে জেনেছি। এখন আমরা আরও জানবো যে মোট উৎপাদন কি, গড় উৎপাদন কি এবং প্রান্তিক উৎপাদন কি। দেখো আমরা উৎপাদনের বিভিন্ন ধারণা বা উৎপাদনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে পড়তেছি, তাই না? তাহলে দেখো মোট উৎপাদন, প্রথমেই কি আছে আমাদের মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টিপি দ্বারা। অর্থনীতিতে টিপি দ্বারা কি টোটাল প্রোডাকশন, এগুলো আমাদেরকে সংক্ষেপ নামগুলো মনে রাখতে হবে। অর্থনীতিতে কিন্তু টিপি দ্বারা টোটাল প্রোডাকশন বোঝায়। তাহলে আমাদের মোট উৎপাদন কি, ধরো এখানে আমরা কি করতে পারি, আমাদের 2টা উপকরণ উৎপাদনের কাজে নিতে পারি। একটা হচ্ছে আমরা কিন্তু মৌলিক অর্থনৈতিক সমস্যাতে আমরা কিভাবে মৌলিক অর্থনৈতিক সমস্যা ছিল আমাদের কয়টা, প্রথম অধ্যায়ে 3টা। কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব এবং কার জন্য উৎপাদন করব। সেখানে কিভাবে উৎপাদন করব এটা কিন্তু আমরা একটা রেখার মাধ্যমে শিখেছি, সমউৎপাদন রেখার মাধ্যমে, যে ভূমির মাধ্যমে শ্রমের মাধ্যমে উৎপাদন করব নাকি মূলধন,
আমরা বলেছিলাম ধনী রাষ্ট্রগুলা তারা মূলধন বেশি ব্যবহার করে এবং একটু অপেক্ষাকৃত কম ধনী যারা বা উন্নয়নশীল দেশগুলো তারা কিন্তু শ্রমটাকে বেশি প্রাধান্য দেয় বা শ্রমকে বেশি কাজে লাগিয়ে দ্রব্য উৎপাদন করে, তাই না? তাহলে দেখো এখানে আমরা কোন উপায় উৎপাদন করব, শ্রমের মাধ্যমে না মূলধনের মাধ্যমে? এই যে দেখো আমাদের এখানে দুইটা সূচি দেওয়া আছে, দুইটা কি দেওয়া আছে, সূচি দেওয়া আছে। এই সূচিগুলো আমাদেরকে দেখতে হবে ভালো করে। এখন সেখানে কিভাবে উৎপাদন করব, সেটাকে আমরা লেবার হিসেবে উৎপাদন করতে পারি, সেটাকে আবার কে দ্বারা, মূলধন দ্বারা উৎপাদন করতে পারি। তাহলে টোটাল প্রোডাকশন কি, একটি টোটাল উপযোগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, একটি দ্রব্যের বিভিন্ন উপকরণ ব্যবহারের ফলে সর্বমোট যে উৎপাদন হয় সেটাকে আমরা কি মোট উৎপাদন বলি, বা সকল উপকরণের উৎপাদনের সমষ্টিটাই ছিল আমাদের হচ্ছে সকল উপযোগের, সকল এককের উপযোগের সমষ্টি ছিল হচ্ছে মোট উপযোগ। ঠিক একইভাবে মোট উৎপাদন হচ্ছে সকল এককের উৎপাদনের সমষ্টি। দেখো এখানে তাহলে হচ্ছে আমাদের মোট উৎপাদন হচ্ছে সকল এককের উৎপাদনের সমষ্টি। এখানে আমরা লেবার নিয়োগ করেছি, তাই না? দেখো আমাদের মার্জিনাল প্রোডাকশন অফ লেবার আসছে হচ্ছে, এখানে আমরা এল লিখে দিই, হ্যাঁ, মার্জিনাল প্রোডাকশন অফ লেবার। মার্জিনাল প্রোডাকশন অফ লেবার, টোটাল প্রোডাকশন অফ লেবার, অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার। হ্যাঁ, তিনটা দেখলাম আমরা। টোটাল প্রোডাকশন দেখলাম কি সমষ্টি, মার্জিনাল প্রোডাকশন হচ্ছে কি প্রত্যেকটা একক থেকে আমরা কি পরিমাণ প্রোডাকশন পাচ্ছি সেটা, আর এভারেজ হচ্ছে একক প্রতি, তাই না? এটা আমরা উপযোগের ক্ষেত্রে দেখেছি, তাহলে আমাদের নর্মাল বেসিকটা জানা আছে। তাহলে দেখো লেবার যদি আমরা নিয়োগ করি, প্রথম একক লেবারে আমরা কি পেলাম, মার্জিনাল প্রোডাকশন পেয়েছি কি 10 একক পরিমাণ, তাই না? মার্জিনাল প্রোডাকশন অফ লেবার, এখানে কিন্তু এল লিখে দিয়েছি আমি, দেখো, কারণ এখানে আমরা উপকরণ কি ব্যবহার করছি, এল। মার্জিনাল প্রোডাকশন অফ লেবার হচ্ছে কি আমাদের 10 একক। আবার দ্বিতীয় যে শ্রমিক নিয়োগ করেছি সে কি করেছে, 8 একক পরিমাণ উৎপাদন করেছে। তৃতীয় যে নিয়োগ করেছি সে আমাদের 6 একক পরিমাণ উৎপাদন করেছে। তাহলে দেখো এই যে আমাদের মার্জিনাল প্রোডাকশন বের হলো, এখানে প্রথম এককে আমরা কিন্তু বলেছিলাম যে টোটাল প্রোডাকশন কি প্রত্যেকটা এককের উৎপাদনের সমষ্টি। তাহলে এখানে দেখো টোটাল প্রোডাকশন অফ লেবারে আমরা যদি টোটাল বের করি, তাহলে প্রথম একক থেকে পেয়েছি 10, দ্বিতীয়টার থেকে 8, তৃতীয়টার থেকে 6, তাহলে টোটাল করলে কত হয়, 24 একক। তাহলে দেখো আমাদের টোটাল প্রোডাকশন অফ লেবার কি 24 একক। তাহলে টোটাল প্রোডাকশন অফ লেবার কি 24 একক। তাহলে আমরা টোটাল প্রোডাকশন অফ লেবার টিপিএল ইকুয়াল টু লিখতে পারি কি, মার্জিনাল প্রোডাকশন অফ লেবার 1, মার্জিনাল প্রোডাকশন অফ লেবার 1 প্লাস মার্জিনাল প্রোডাকশন অফ লেবার 2 প্লাস মার্জিনাল প্রোডাকশন অফ লেবার 3 প্লাস মার্জিন ডট প্লাস মার্জিনাল প্রোডাকশন অফ লেবার এন পরিমাণ লেবার, মানে হচ্ছে আমরা যত একক বাড়াবো বা যত পরিমাণে লেবার নিয়োগ করব আমাদের তাদের সমষ্টিগুলোকে আমরা কি করতে পারি, টিপিএল দ্বারা বা টোটাল প্রোডাকশন অফ লেবার বের করে ফেলতে পারি। এখানে আমি লেবার বলতে সেই কারণেই যে আমাদের এখানে শ্রমটা কি নিয়োগ করেছি, আমাদের লেবারকে নিয়োগ করেছি। আমরা দেখো দ্বিতীয় সূচিতে যদি দেখি, এখানে আমরা মূলধন এক একক নিয়োগের ফলে আমাদের মার্জিনাল প্রোডাকশন কত ছিল, 10। দ্বিতীয় একক যখন নিয়োগ করেছি তখন কি হয়েছে, এখানে 100 ছিল। প্রথম এককে আমাদের মার্জিনাল প্রোডাকশন ছিল মার্জিনাল প্রোডাকশন অফ কে, এটা হচ্ছে আমরা মূলধন বা মার্জিনাল প্রোডাকশন অফ ক্যাপিটাল, টোটাল প্রোডাকশন অফ ক্যাপিটাল, অ্যাভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল এখানে দিয়ে দিলাম, তাই না? তাহলে প্রথম এককে আমাদের মার্জিনাল প্রোডাকশন কত ছিল, 100 একক, আর দ্বিতীয় ছিল 80 একক। তৃতীয়টা যখন করেছি তখন আমাদের মার্জিনাল প্রোডাকশন আসছে কত, 60 একক। তাহলে আমাদের টোটাল প্রোডাকশন কি, আমরা প্রত্যেকটা মার্জিনালের যদি যোগ করে দেই তাহলে আমাদের কত আসে, 240। আবার একইভাবে দেখো প্রথমটা থেকে পেয়েছি আমরা 100 একক, দ্বিতীয়টার থেকে কত পেয়েছি, 80 একক। তাহলে 80-র সাথে 100 যোগ করে দিলে দ্বিতীয় এককে টোটাল প্রোডাকশন কত, 180 একক। আবার দ্বিতীয়টার সাথে যখন আমরা তৃতীয়টার থেকে আমরা যে পরিমাণ উৎপাদন পেয়েছি সেটা যদি অ্যাড করে দেই তাহলে তৃতীয়টার থেকে আমরা পাচ্ছি কত, 60 একক। তাহলে 180-র সাথে 60 যোগ করলে 240, তাই না? তাহলে তৃতীয় একক বা তৃতীয় শ্রমিক নিয়োগের ফলে আমাদের টোটাল প্রোডাকশন আসলো কত, 240। তার মানে আমাদের টোটাল প্রোডাকশন কত, 240 একক, টোটাল প্রোডাকশন অফ ক্যাপিটাল। এটাকে এই যে আমরা টোটাল প্রোডাকশন অফ লেবার লিখেছি, এখানে আমরা টোটাল প্রোডাকশন অফ ক্যাপিটাল দিতে পারি। টোটাল প্রোডাকশন অফ ক্যাপিটাল যখন দিব তাহলে মার্জিনাল প্রোডাকশন অফ ক্যাপিটাল 1 প্লাস marginal production of capital 2 plus marginal production of capital 3 plus আমরা ডট দিয়ে দেই, ডট marginal production of capital
এন পরিমাণ, মানে আমরা যত পরিমাণ নিয়োগ করব সেটা এখানে এন দ্বারা সংখ্যাটা বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো মোট উৎপাদনের দুইটা সূত্র পেয়ে গেলাম, আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি। কিন্তু এক কথায় আমাদের মনে রাখতে পারি যে টোটাল প্রোডাকশন মানে কি, যত পরিমাণে শ্রমিক হোক, সেটা মূলধন হোক, নিয়োগের ফলে আমাদের সকল একক থেকে যে পরিমাণ উৎপাদনটা আসছে সেটা সমষ্টি হচ্ছে কি মোট উৎপাদন। তাহলে আমরা মোট উৎপাদন পেয়ে গেলাম। গড় উৎপাদন কি? গড় উৎপাদন হচ্ছে আমাদের একক প্রতি উৎপাদন, মানে আমরা যদি 10টা একক নিয়োগ করি তাহলে সবাই কিন্তু সমান পরিশ্রম করতে পারে না। দেখো এখানে আমরা প্রথম একক যখন প্রথমজন শ্রমিক 10 একক পরিমাণ উৎপাদন করতে পেরেছে, দ্বিতীয়জন 8 একক পরিমাণ, তৃতীয়জন 6 একক পরিমাণ, ধীরে ধীরে কিন্তু কমছে। তাহলে দেখো একজন 6 করছে, একজন 8, একজন 10, কিন্তু প্রত্যেকে অ্যাভারেজে গড়ে প্রত্যেকের উপর কতটুকু উৎপাদন করে পড়ছে সেইটাই যে আমরা বের করি, সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রোডাকশন। অ্যাভারেজ প্রোডাকশনটা আমাদের কি? অ্যাভারেজ প্রোডাকশন ইকুয়াল টু হচ্ছে টোটাল প্রোডাকশন ভাগ হচ্ছে কি আমাদের টোটাল শ্রমিকের পরিমাণ বা মূলধনের পরিমাণ ভাগ হচ্ছে কোয়ান্টিটি, মানে টোটাল প্রোডাকশনকে কোয়ান্টিটি দ্বারা দিলে হচ্ছে আমরা অ্যাভারেজ প্রোডাকশন পেয়ে যাই। টোটাল প্রোডাকশনকে কোয়ান্টিটি দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে কি অ্যাভারেজ প্রোডাকশন বা গড় উৎপাদন। তাহলে আমরা গড় উৎপাদনের এটা দিতে পারি, টোটাল প্রোডাকশন অফ লেবার দিতে পারি, বা এখানে কোয়ান্টিটি না দিয়ে শুধুমাত্র লেবার দিতে পারি, শুধুমাত্র লেবার। আবার ধরো আরেকটা সূত্র দিতে পারি, অ্যাভারেজ প্রোডাকশন ইকুয়াল টু টোটাল প্রোডাকশন অফ ক্যাপিটাল ভাগ হচ্ছে টোটাল ক্যাপিটাল দ্বারা। টোটাল ক্যাপিটাল কত? 3 একক পরিমাণ নিয়েছি, তাহলে টোটাল প্রোডাকশন অফ ক্যাপিটালকে ক্যাপিটাল দ্বারা ভাগ করলে আমরা অ্যাভারেজ প্রোডাকশন পেয়ে যেতে পারি। এখন এখানে দেখো আমাদের প্রান্তিক উৎপাদন, তাই না? প্রান্তিক উৎপাদন মানে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। আমরা কি বলেছিলাম? প্রান্তিক উৎপাদনটা কি বোঝায়? মানে একটা প্রান্তের, মানে শেষ প্রান্তে বা শেষ একক থেকে যে, মানে প্রত্যেকটা 2টা একক যদি নেই তাহলে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা কি শেষ একক, আবার যদি 3টা একক নেই তাহলে দ্বিতীয়টার সাপেক্ষে তৃতীয়টা কি হবে? শেষ একক। তাহলে আমরা শেষ একক থেকে যে পরিমাণ উৎপাদনটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। ধরো এখানে আমরা কয়টা নিয়েছি? 2টা একক, তাই না? এই নিচেরটা আমরা আপাতত অফ রাখলাম, হ্যাঁ। তাহলে আমরা দেখো 2টা একক থেকে 10 একক 8 একক পরিমাণ উৎপাদন পেয়েছি। তাহলে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা কি মার্জিনাল প্রোডাকশন, তাই না? দ্বিতীয় একক থেকে 8 একক পরিমাণ পেয়েছি, তার ফলে আমাদের টোটাল প্রোডাকশনের পরিমাণ হয়ে গেছে কি 10 থেকে 18। মার্জিনাল প্রোডাকশন থেকে টোটাল প্রোডাকশন হয়ে গেছে 10 থেকে 18। তাহলে আমরা মার্জিনাল প্রোডাকশনটা যদি অফ রাখি, এটা যদি মুছে দেই, তাহলে দেখো এটা আমরা মুছে দিলাম, তাই না? তাহলে দেখো টোটাল প্রোডাকশন আছে আমাদের এখানে কত? 10 একক। তারপরে দ্বিতীয় এককে যে টোটাল প্রোডাকশন হয়ে গেছে কত? 18 একক। তাহলে দেখো মার্জিনাল প্রোডাকশনের পার্থক্যটা কি হচ্ছে? কতটুকু বেড়ে গিয়েছে? 10 থেকে 18 হয়ে গিয়েছে। তাহলে আমাদের টোটাল দ্বিতীয় একক থেকে মার্জিনাল প্রোডাকশন কত? 8 একক। পার্থক্যটা বের করে দিলেই মার্জিনাল প্রোডাকশনের আমরা সূত্র লিখতে পারি এইভাবে, ইকুয়াল টু হচ্ছে ডেল্টা টোটাল প্রোডাকশন ভাগ হচ্ছে ডেল্টা কোয়ান্টিটি, তাই না? তাহলে ডেল্টা মানে হচ্ছে কি বলেছিলাম আমরা? ডেল্টা মানে পরিবর্তন। তাহলে আমরা মার্জিনাল প্রোডাকশনের সংজ্ঞায়ন যদি করি তাহলে এভাবে করা যায় যে অতিরিক্ত 1 একক দ্রব্য ভোগের ফলে বা অতিরিক্ত 1 একক নিয়োগের ফলে, অতিরিক্ত 1 একক শ্রমিক বা মূলধন নিয়োগের ফলে মোট উৎপাদনে যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনের হারটাই হচ্ছে কি, বা সেই পরিবর্তনের পরিমাণটাই হচ্ছে কি প্রান্তিক উৎপাদন। তাহলে দেখো এই যে আমরা এই সূচিটাতে যদি দেখি, আমাদের টোটাল প্রোডাকশন কি 10 একক থেকে কত হয়ে গেছে? 18 একক। তারপরে তৃতীয়টাই যে টোটাল প্রোডাকশন হয়ে গেছে কত? 24 একক, তাই না? টোটাল প্রোডাকশন হয়ে গেছে কত? 24 একক। তাহলে আমাদের টোটাল প্রোডাকশনে দেখো 1 একক করে বাড়ার ফলে টোটাল প্রোডাকশনে পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনের হারটাকেই আমরা কি বলতে পারি? টোটাল প্রোডাকশনের পরিবর্তনের হারটাই হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাকশন। তাহলে 10 থেকে পরিবর্তন হয়ে কত হয়েছে? 18। তাহলে 10-এর সাথে কত যোগ করলে হচ্ছে 18 হয়? 8 যোগ করলে, তাহলে এই 8 হচ্ছে আমাদের কি দ্বিতীয় একক থেকে মার্জিনাল প্রোডাকশন। আবার 18-র সাথে কত যোগ করলে 24 হয়? 6 যোগ করলে, তাহলে তৃতীয় এককের মার্জিনাল প্রোডাকশন হচ্ছে আমাদের 6 একক। মানে টোটাল প্রোডাকশনে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। তাহলে আমরা প্রান্তিক উৎপাদনের সূত্রটা লিখতে পারি, ডেল্টা টোটাল প্রোডাকশন ভাগ হচ্ছে ডেল্টা কোয়ান্টিটি, মানে হচ্ছে টোটাল প্রোডাকশনের যে পরিবর্তন ভাগ হচ্ছে কোয়ান্টিটির বা লেবার বা মূলধন নিয়োগের যে পরিবর্তন, সেটাকে আমরা ভাগ করেই আমরা মার্জিনাল প্রোডাকশন পেয়ে যেতে পারি, তাই না? তাহলে দেখো আমরা উৎপাদনের বিভিন্ন ধারণার ক্ষেত্রে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন শিখে ফেললাম। তাহলে আমাদের প্রথম ছিল কি? উৎপাদন। আমাদের প্রথমে কি ছিল? উৎপাদন কি, এবং উৎপাদনের উপকরণ কয়টা ছিল? 3টা, 4টা, ভূমি, শ্রম, মূলধন এবং কি সংগঠন। উৎপাদনের উপকরণ ছিল 4টা, এই 4টা শিখলাম। তারপরে শিখেছি কি আমরা
উৎপাদনের বিভিন্ন ধারণা, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। তাহলে আমাদের প্রান্তিক উৎপাদন এই সূচির মাধ্যমে আমরা খুব সহজেই শিখে ফেলতে পারলাম কোনটা প্রান্তিক উৎপাদন, কোনটা টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন, কোনটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন। তাহলে দেখো আমাদের এই স্লাইডে কি আছে, আমাদের এই স্লাইডে আছে হচ্ছে উৎপাদন বিধি। আমাদের এই স্লাইডে কি আছে, উৎপাদন বিধি। আমরা এর আগে শিখলাম কি মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। উৎপাদন বিধি, উৎপাদন বিধিটা কি, আমরা প্রথমে কি শিখেছি, উৎপাদন, উৎপাদন এবং উৎপাদনের উপকরণগুলো, 4টা উপকরণ, ভূমিশ্রম, মূলধন, সংগঠন, এদের বৈশিষ্ট্য। তারপরে কি শিখেছি হচ্ছে উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষকের মধ্যে 2টা উপকরণ ছিল, স্থির উপকরণ এবং হচ্ছে কি পরিবর্তনীয় উপকরণ। তারপরে হচ্ছে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক শিখলাম, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক শিখলাম। তারপর উৎপাদনের বিভিন্ন ধারণা যেমন মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে কি উৎপাদন বিধি। উৎপাদন বিধিটা কি আসলে, আমরা কিন্তু এর আগেও পূর্ববর্তী অধ্যায়ে বা দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি ছিল, চাহিদা বিধি, যোগান বিধি, তা এরকম বিধি ছিল, তাই না? তাহলে আমাদের দেখো এখন আমাদের তৃতীয় অধ্যায় আছে কি উৎপাদন বিষয় সম্পর্কিত। তৃতীয় অধ্যায় আমাদের বিষয় সম্পর্কিত কি উৎপাদন বিষয় সম্পর্কিত। তাহলে আমরা দেখবো হচ্ছে উৎপাদন বিধিটা কিভাবে আচরণ করে, যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায়। মানে তুমি কি পরিমাণ ব্যয় করছো সেই অনুযায়ী তোমাদের কি পরিমাণ উৎপাদন হচ্ছে, সেইটা যে বিধির মাধ্যমে জানতে পারি আমরা, সেটাই হচ্ছে কি উৎপাদন বিধি। যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় আমরা উৎপাদনের পরিমাণের অনুপাত জানতে পারি। আমরা কি পরিমাণ ব্যয় করে কি পরিমাণ উৎপাদন পাবো সেটা যে সূচির মাধ্যমে জানতে পারি, সূচি বা বিধির মাধ্যমে জানতে পারি, সেটা হচ্ছে আমাদের উৎপাদন বিধি। মানে ব্যয়ের তুলনায় আমরা কি পরিমাণ উৎপাদন করতে পারছি সেটাই হচ্ছে আমাদের উৎপাদন বিধি। তাহলে আমরা উৎপাদন বিধি দেখবো আবার কত প্রকার। উৎপাদন বিধি আমাদের আছে হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি, দ্বিতীয় হচ্ছে কি দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদন বিধি। এক হচ্ছে আমাদের কি স্বল্পকালীন উৎপাদন বিধি, 2 হচ্ছে দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদন বিধি। স্বল্পকালীন উৎপাদন বিধি আবার হচ্ছে কত প্রকার, 3 প্রকার। এটা দেখো আমাদের প্রান্তিক উৎপাদনের সাথে রিলেটেড, মানে হচ্ছে আমাদের প্রান্তিক, বানানটা একটু উল্টা হয়ে গেছে, তোমরা ঠিক করে নাও, কটা লাস্টে যে হবে, এই কটা লাস্টে হবে, প্রান্তিক। প্রান্তিক, হ্যাঁ দেখো স্বল্পকালীন উৎপাদন বিধি আমরা প্রথমে শিখবো কি স্বল্পকালীন উৎপাদন বিধি। আমরা কিন্তু স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে কি দেখেছি, স্থির উপকরণের সাথে পরিবর্তনীয় একটা উপকরণের সম্পর্ক বা দুটাকে যখন বিবেচনা করা হচ্ছে তখন সেটাকে আমাদের স্বল্পকালীন উৎপাদন বিধি বা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক শিখেছি। ঠিক একইভাবে স্বল্পকালে আমরা স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ সেই 2টা উপকরণ নিতে পারবো। সেখানে আমাদের কি থাকবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমাদের স্বল্পকালীন উৎপাদন বিধিতে কয়টা আছে, ও স্বল্পকালীন উৎপাদন বিধিতে আছে হচ্ছে 3টা। এক হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যেখানে ক্রমহ্রাসমান হারে বাড়বে, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন মানে হচ্ছে ক্রমবর্ধমান হারে বাড়বে, এবং তৃতীয় হচ্ছে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে আমরা প্রথমে শিখি স্বল্পকালীন উৎপাদন বিধি। একইভাবে দেখো দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদন বিধিতেও কিন্তু ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, তৃতীয় হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন বিধি। 3টাতেই কিন্তু ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বা স্বল্পকালীন উৎপাদন বিধি। তাহলে আমরা যাই হচ্ছে পরবর্তীতে কি স্বল্পকালীন উৎপাদন বিধিটা আমরা শিখবো। স্বল্পকালীন উৎপাদন বিধির মধ্যে ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক। পরবর্তী স্লাইডে আছে হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। দেখো এটাকে আমরা একটা সূচির মাধ্যমে বের করেছি। সেখানে 2টা পরিমাণ, 2টা কি আছে আমাদের, কি একটা হচ্ছে স্থির উপকরণ থাকবে, একটা হচ্ছে কি স্বল্পকালে আমাদের স্থির। আমরা কিন্তু প্রথমে বলেছি স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ, এই দুটাকে আমরা খুব ভালোভাবে জেনে নিব এই বিষয়টা বোঝার পূর্বে। তাহলে দেখো একটা উপকরণ কি থাকবে আমাদের, স্থির থাকবে, একটা কি থাকবে পরিবর্তনীয় থাকবে। সেটাকে কিন্তু আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে বুঝিয়েছিলাম কিউ ইকুয়াল টু ফাংশন অফ লেবার অ্যান্ড কি ক্যাপিটাল। ক্যাপিটালের উপর বার দিয়ে দিয়েছিলাম, ক্যাপিটাল কি থাকবে আমাদের স্থির থাকবে এবং লেবার কি আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে জমির পরিমাণ কি আমাদের, বা জমির পরিমাণটা কি হচ্ছে আমাদের ক্যাপিটাল, সেটা পরিমাণ কি স্থির। এখানেও 1 একক, এখানেও 1 একর, এখানেও 1 একর, এখানেও 1 একক, 4টাতেই আমরা কি জমির পরিমাণ স্থির রেখেছি। আর উপকরণের পরিমাণ একজন করে বাড়াচ্ছি, প্রথমে একজন, দ্বিতীয় একরের ক্ষেত্রে কি 2 জন, তারপর হচ্ছে 3 জন, 4 জন, এভাবে আমরা কি শ্রমের পরিমাণ কি পরিবর্তন করতে পারছি। এই ক্যাপিটালের উপর বারটা দেওয়াতে আমাদের কি হয়েছে, সেটা আমাদের ক্যাপিটালটা কি, ক্যাপিটালটা হচ্ছে জমির পরিমাণ, ক্যাপিটালটা স্থির এবং উপকরণ হচ্ছে লেবার, লেবারের উপর বারটা নেই, সে কারণে হচ্ছে উপকরণের পরিমাণ পরিবর্তন করতে পারছি। তাহলে দেখো আমরা প্রথমে মোট উৎপাদন যদি দেখি, প্রথম জন শ্রমিক নিয়োগের ফলে আমাদের প্রান্তিক উৎপাদন বোঝার পূর্বে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বোঝার পূর্বে আমাদেরকে অবশ্যই মোট উৎপাদনটা বুঝতে হবে। মোট উৎপাদনে দেখো আমাদের পরিবর্তনটা যদি, আমাদের প্রান্তিক উৎপাদনের সংজ্ঞাটা কি দেখেছি যে
অতিরিক্ত 1 একক শ্রমিক বা অতিরিক্ত 1 একক উপকরণ নিয়োগের ফলে আমাদের মোট উৎপাদনে যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটাই হচ্ছে কি আমাদের প্রান্তিক উৎপাদন। সেই পরিবর্তনটাই কি আমাদের প্রান্তিক উৎপাদন। তাহলে আমরা মোট উৎপাদনের পরিবর্তনটা যদি না দেখতে পারি তাহলে কিন্তু প্রান্তিক উৎপাদন আমরা বুঝতে পারবো না। তাহলে দেখো মোট উৎপাদনের পরিবর্তন হয়ে কত, মোট উৎপাদন ছিল 50 মণ, প্রথম এককের জন্য মোট উৎপাদন কত 50 মণ, দ্বিতীয়তে যে মোট উৎপাদন কত হয়ে গেল 90 মণ, তারপরে তৃতীয়তে যে মোট উৎপাদন কত হলো 120 মণ, চতুর্থতে যে আমাদের মোট উৎপাদন কত হলো 140 মণ। তাহলে দেখো আমাদের মোট উৎপাদনের কি একটা পরিবর্তন ঘটছে, তাই না? তাহলে 50 থেকে হলো 90, তাহলে এখানে কত হলো 40 বেড়েছে। তারপরে আবার দেখো 90 থেকে 120, এখানে কত বেড়েছে 30 বেড়েছে। আবার 120 থেকে 140, এখানে কত বেড়েছে 20 বেড়েছে। দেখো এখানে প্রথমে বাড়লো হচ্ছে 40, তারপর 30, তারপর হচ্ছে 20, একটা ক্রমহ্রাসমান হারে কিন্তু বাড়ছে। তাহলে আমাদের মোট উৎপাদন কি হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়ছে। ঠিক একইভাবে দেখো এই যে আমাদের প্রান্তিক উৎপাদন, আমরা প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা কিভাবে বের করতে শিখেছিলাম। দেখো মার্জিনাল প্রোডাকশন ইকুয়াল টু কি ছিল, টোটাল প্রোডাকশন ভাগ কি কোয়ান্টিটির পরিবর্তন। হ্যাঁ, এই সামনে কি হবে ডেল্টা হবে, কোয়ান্টিটির পূর্বেও ডেল্টা হবে, টোটাল প্রোডাকশনের পূর্বেও ডেল্টা হবে, বা লেবার দিতে পারো, এখানে কিউ এর পরিবর্তে এলও দিতে পারো। হ্যাঁ, তাহলে ডেল্টা মানে টোটাল প্রোডাকশনের পরিবর্তন, টোটাল প্রোডাকশনের পরিবর্তন কত হয়েছে 90, তাহলে কত পরিবর্তন হয়েছে 40। তাহলে দ্বিতীয় এককের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উৎপাদন কত 40 মণ। প্রথম এককের ক্ষেত্রে প্রথম এককের ক্ষেত্রে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কি থাকে, একই থাকে, কারণ এর পূর্বে তো আমরা কোনো দ্রব্য ভোগ করিনি। তাহলে প্রথম একক যখন আমরা ভোগ করলাম, দ্বিতীয় একক যদি নাই থাকে তাহলে আমাদের তো সেখানে প্রান্তিক উৎপাদন আসার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমাদের প্রথম এককে আমাদের মোট উৎপাদন আসছে কত 50 মণ। এই প্রথম এককের ক্ষেত্রে এই যে ধরো 1 একর জমির ক্ষেত্রে প্রথম এককে মোট উৎপাদন যেটা প্রান্তিক উৎপাদন সেইটাই। তাহলে প্রথম এককে মোট উৎপাদন 50, প্রান্তিক উৎপাদন 50 একর বা 50 মণ। দ্বিতীয় এককের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উৎপাদন আসছে কত 40 মণ। আবার দেখো তৃতীয় এককে আমাদের মোট উৎপাদনের পরিবর্তনটা কত হয়েছে, মোট উৎপাদনের যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। তৃতীয় এককে আমাদের পরিবর্তন হয়েছে 90 থেকে 120, তাহলে এখানে পার্থক্য কত 30। তাহলে আমাদের তৃতীয় এককে আমাদের প্রান্তিক উৎপাদন কত 30 মণ। চতুর্থ এককে আমাদের কত পরিবর্তন হয়েছে কত 120 থেকে 140 হয়েছে, মোট উৎপাদনের পার্থক্য হচ্ছে 20। তাহলে আমাদের চতুর্থ এককের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কত 20 মণ। তাহলে দেখো আমরা এই যে স্বল্পকালীন, আমরা কি শিখতেছি স্বল্পকালীন উৎপাদন বিধি। স্বল্পকালে কিন্তু স্থির উপকরণ এবং কি পরিবর্তনীয় উপকরণ দুইটাই বিবেচনা করা হয়, কিন্তু দীর্ঘকালে আমরা কি দেখেছি, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণ মানার কারণ দীর্ঘকালে সকল উপাদানকে আমরা কি করতে পারি, পরিবর্তন করে ফেলতে পারি। স্বল্পকালে সেটা পরিবর্তন করা সম্ভব হয় না, একটা স্থির থাকে, একটা হচ্ছে কি পরিবর্তনীয় উপকরণ থাকে। তাহলে দেখো আমাদের জমির পরিমাণ স্থির, উপকরণ কি একজন করে বাড়াচ্ছি, মোট উৎপাদন পেয়ে গেলাম, সেখান থেকে আমাদের প্রান্তিক উৎপাদন। এখন আমরা মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুইটা রেখা অঙ্কন করব। এই বিষয়গুলো মুছে দেই আমরা। আমাদের পরীক্ষায় কিন্তু এরকম সূচি দিয়ে তোমাকে একটা মোট উৎপাদন রেখা বা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে বলতে পারে। তাহলে দেখো আমরা মোট উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন যদি অঙ্কন করি, প্রথমেই এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভূমি অক্ষ, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ দিলাম, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষে দিব আমরা হচ্ছে উপকরণের পরিমাণ বা শ্রমের পরিমাণ। এক্স অক্ষে থাকবে আমাদের কি শ্রমের পরিমাণ, এক্স অক্ষে থাকবে হচ্ছে আমাদের শ্রমের পরিমাণ, এবং ওয়াই অক্ষে থাকবে হচ্ছে আমাদের মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন। ওয়াই অক্ষে থাকবে হচ্ছে টোটাল প্রোডাকশন। দেখো শ্রমের পরিমাণ কত 1 2 3 4 একক, তাহলে আমরা কিন্তু খুব সহজেই 4 একক নিয়ে নিতে পারি, 1 2 3 এবং হচ্ছে 4। তাহলে দেখো মোট উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ আছে কত, সর্বোচ্চ আছে হচ্ছে তোমার 140 এবং সর্বনিম্ন আছে হচ্ছে 100 শুধু 50। তাহলে আমরা এখানে পার্থক্য কত করে নিতে পারি, তাহলে 50, এখানে আমরা পার্থক্য নিতে পারি, তাহলে 50 করে নিতে পারি, তাই না? 0 থেকে 50, আমরা যেহেতু ছোট করে অ্যাড করেছি সেহেতু 50 নেই, তারপর হচ্ছে কত 100, তারপর হচ্ছে কি 150, এরকম করে নিতে পারি, তাই না? 150 এভাবে নিলাম। তাহলে দেখো প্রথম একক যখন উপকরণ শ্রমিক ছিল, মোট উৎপাদন কত ছিল 50 মণ। প্রথম এককের ক্ষেত্রে মোট উৎপাদন ছিল কত, এই 50 মণ। আবার দ্বিতীয় এককে মোট উৎপাদন কত ছিল 90 মণ।
তাহলে 50 এবং 100-র একটু নিচেই কিন্তু আমাদের কি হবে 90 হবে। দ্বিতীয় এককের ক্ষেত্রে আমাদের মোট উৎপাদন কত? এই 90 মণ। তৃতীয় এককের ক্ষেত্রে আমাদের মোট উৎপাদন কত? 120। তাহলে 110 এখানে ধরি, এখানে যদি 120 ধরি, তাহলে এটা আমাদের 120 এখানে আসে, তৃতীয় এককে 120। চতুর্থ এককে কত? 140। 140 কিন্তু 150-এর একটু নিচ বরাবর হবে, তাই না? তাহলে চতুর্থ এককে আমাদের, দেখো তোমরা চিত্রটা ভালো করে দেখো, তাহলে আমাদের চতুর্থ এককে কত ছিল? 140। তাহলে দেখো আমরা কিন্তু একটা মোট উৎপাদন রেখা বা টোটাল প্রোডাকশন রেখা পেয়ে গেলাম। মোট উৎপাদন থেকে এরকম পরীক্ষায় তোমাকে একটা সূচি দিল, সূচি দিয়ে তোমাকে মোট উৎপাদন রেখা বা প্রান্তিক উৎপাদন রেখা দুইটাই অঙ্কন করা বলতে পারে। তাহলে দেখো মোট উৎপাদনে আমাদের 50, 90, 120, 140 আমরা একটা মোট উৎপাদন পেয়ে গেলাম। এটা হচ্ছে চারটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। চারটা বিন্দুকে আমরা কি করে দিব? সংযোগ করে দিব। চারটা বিন্দুকে সংযোগ করে দিলে এটা আমাদের কি বের হলো? এটা হচ্ছে টোটাল প্রোডাকশন রেখা বা মোট উৎপাদন রেখা। মোট উৎপাদন রেখা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, স্বল্পকালে আমাদের কি হলো? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা প্রযোজ্য। সেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা বোঝার জন্য আমরা কি বুঝেছি? মোট উৎপাদন। আবার সেখান থেকে আমরা মোট উৎপাদন থেকে মোট উৎপাদন রেখা অঙ্কন করে ফেলেছি। এখন আমরা দেখব প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদনকে কেন ক্রমহ্রাসমান বলা হলো? দেখো প্রথমে বেড়েছে 50, তারপর 40, তারপর 30, তারপরে 20। ক্রমহ্রাসমান মানে কি হচ্ছে? ক্রমান্বয়ে কমে যাচ্ছে। 50 থেকে 40 হলো, 40 থেকে 30 হলো, 40 থেকে 30 থেকে কি হলো? 20 হলো। এটা কি ক্রমান্বয়ে কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। সে কারণে এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। সে কারণে কি বলা হচ্ছে? এটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির একটা চিত্র অঙ্কন করব। এই ধরো লম্ব অক্ষ, এই হচ্ছে আমাদের ভূমি অক্ষ। লম্ব অক্ষ y নিলাম আর ভূমি অক্ষ x। দেখো লম্ব অক্ষ y নিলাম, ভূমি অক্ষ কি? x। তাহলে লম্ব অক্ষে আমরা কি দিব? মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন। লম্ব অক্ষে কি থাকবে? আমাদের মার্জিনাল প্রোডাকশন। আর ভূমি অক্ষে থাকবে হচ্ছে কি? আমাদের কিসের পরিমাণ? প্রান্তিক শ্রমের পরিমাণ বা উপকরণ শ্রম, উপকরণের পরিমাণ থাকবে। শ্রম, উপকরণের পরিমাণ শ্রম দিলাম। হ্যাঁ, তাহলে দেখো উপকরণ কত আছে? 4 একক। 0, 1, 2, 3, 4। তাহলে আমরা এই 4টা একক নিয়ে ফেললাম। হ্যাঁ, 4টা একক শ্রম। আর দেখো আমাদের প্রান্তিক উৎপাদনের সর্বনিম্ন কত আছে? 20, সর্বোচ্চ আছে হচ্ছে 50। তাহলে আমরা 10 করে 50 পর্যন্ত যেতে পারি। তাহলে আমাদের 5টা ঘর লাগবে। 10 করে 50 পর্যন্ত যাই যদি, তাহলে 5টা ঘর লাগবে। তাহলে কি 0 থেকে 10, 20, 30, 40 এবং হচ্ছে কি 50। তাহলে দেখো আমাদের যখন প্রথম একক উপকরণ ছিল একজন শ্রমিক, তখন আমাদের প্রান্তিক উৎপাদন কত ছিল? 50 মণ। যখন আমাদের একজন শ্রমিক ছিল তখন আমাদের প্রান্তিক উৎপাদন ছিল কত? 50 মণ। দেখো প্রথম একক যখন শ্রমিক ছিল, এই যে একজন শ্রমিক, তখন আমাদের প্রান্তিক উৎপাদন ছিল 50 মণ। এটা কিন্তু আমাদের ক্রমহ্রাসমান হারে বাড়ছে, ক্রমহ্রাসমান হারে। দেখো 50, 40, 30, 20, এটা সবসময় মনে রাখবা যে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, সে কারণে এটা হচ্ছে ক্রমহ্রাসমান। তারপরে দ্বিতীয় একক যখন দ্বিতীয়জন শ্রমিক ছিল, তখন আমাদের প্রান্তিক উৎপাদন কত ছিল? 40 মণ। এ দেখো 40 মণ। দ্বিতীয় এককে আমাদের প্রান্তিক উৎপাদন ছিল 40 মণ। তারপর হচ্ছে দেখো তৃতীয় এককে কত ছিল? 30 মণ। তৃতীয় এককে 30 মণ। চতুর্থ এককে কত? 20 মণ। চতুর্থ এককে কত ছিল? 20 মণ। তাহলে এই যে দেখো আমরা হচ্ছে 4টা বিন্দু পেয়ে গেলাম। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এটাকে আমরা A, B, C, D এভাবে নামকরণ করতে পারি চাইলে। তাহলে দেখো এটা আমরা যোগ করে দিলাম। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? মার্জিনাল প্রোডাকশন রেখা। এটা আমরা কি পেয়ে গেলাম? মার্জিনাল প্রোডাকশন রেখা, এমপি রেখা। এমপি, এটা আমাদের কি? মার্জিনাল প্রোডাকশন রেখা। এটা হচ্ছে কি? এমপি রেখা বা মার্জিনাল প্রোডাকশন রেখা। তাহলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা বুঝে গেলাম। সেখান থেকে কিভাবে মোট উৎপাদন রেখা অঙ্কন করতে হয় এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে হয় সেটাও কিন্তু আমরা বুঝে গেলাম। তারপর আমাদের স্বল্পকালীন উৎপাদন বিধিতে 2 নম্বরে কি ছিল? ক্রমবর্ধমান উৎপাদন বিধি। ক্রমবর্ধমান উৎপাদন বিধি। তার পূর্বে দেখো আমাদের এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা আমাদের কোন কোন ক্ষেত্রে, বাস্তবিক ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে প্রয়োজনীয় বা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে বা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য এবং কোন কোন ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা ব্যতিক্রম হতে পারে সেটা আমরা শিখব।
মানে ক্রমহ্রাসমান, এই যে ক্রমান্বয়ে যে কমে যাচ্ছে, এটা আমরা কোন কোন ক্ষেত্রে হয়? বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগে। দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কি প্রয়োগ ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়? এই দেখো কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে কি হয়? আমরা কৃষিক্ষেত্রে কিন্তু উৎপাদনের উপকরণ ভূমির ক্ষেত্রে দেখেছি কি ভূমির উর্বরা শক্তি বিদ্যমান। ধীরে ধীরে একটা প্রোডাক্ট যখন তুমি বারবার উৎপাদন করতে যাবা তখন কি হবে? সেখানে সেই ভূমিটার তোমার উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাবে। ওখানে আমরা যেমন দেখলাম প্রথমে 50 মণ উৎপাদন করতে পেরেছে, তারপর 40 মণ, তারপর 30 মণ, তারপর 20 মণ। তাহলে কি এই ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা কৃষিক্ষেত্রে প্রযোজ্য। কৃষিক্ষেত্রে এই ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা প্রযোজ্য। ক্রমান্বয়ে কি হয়? উৎপাদনের পরিমাণটা কমে যায়, কমে কমে ধীরে ধীরে একটা সময় কমে যায়। এক প্রোডাক্ট উৎপাদন করতে থাকলে সেটা উৎপাদনের পরিমাণ কমে যায়। তাহলে আমাদের কৃষিক্ষেত্রে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। আমাদের কৃষিক্ষেত্রে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। তারপরে দেখো শিল্পক্ষেত্রে, তবে শিল্পক্ষেত্রে প্রথম দিকে কি হয়? একটু ব্যতিক্রম হয় প্রথম দিকে, কারণ শিল্পক্ষেত্রে অনেক প্রযুক্তির ব্যবহার সেখানে আমরা লক্ষ্য করি। সেখানে প্রথমে যখন একটা প্রোডাক্ট উৎপাদন করা হয় সেখানকার প্রযুক্তিগুলো প্রথম দিকে কি থাকে? নতুন থাকে, এবং তাই সেই প্রযুক্তিগুলো প্রথম পর্যায়ে অনেক ভালো একটা সাপোর্ট দিতে পারে বা দ্রব্যর উৎপাদন বাড়িয়ে ফেলে, প্রথম দিকে বাড়িয়ে ফেলে। কিন্তু ধীরে ধীরে যখন উৎপাদনের পরিমাণটা বেড়ে যায়, ধীরে ধীরে উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়, তখন কিন্তু ব্যয়ের পরিমাণটাও বেড়ে যায়। মানে প্রযুক্তি সে আগের মতো সাপোর্টটা দিতে পারে না। এইটা শিল্পক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। কিন্তু তারপরে যে কি হয়? তারপরে যে ধীরে ধীরে এখন একটা সময় যে সর্বোচ্চ উৎপাদন করবার পর তারপর ধীরে ধীরে কমতে থাকে, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা সেক্ষেত্রে প্রযোজ্য। তারপরে দেখো খনিজ ক্ষেত্রে, খনিজ ক্ষেত্রে যখন একটা খনিজ পদার্থ আমরা উৎপাদন করব, বা সরকার থেকে যখন খনিজ মন্ত্রণালয় থেকে বা শিল্প মন্ত্রণালয় থেকে এটা উৎপাদন করার কাজে নিয়োজিত করা হয়, তখন কিন্তু অনেক গভীরে যেতে হয়। তখন একটা প্রথম অনেক গভীরে যখন যেতে হয়, প্রথম পর্যায়ে যে পরিমাণ ব্যয় করতে হয়, দ্বিতীয় পর্যায়ে কিন্তু সেই পরিমাণে ব্যয় করতে হয় না। আর আমরা উৎপাদন বিধিটা কি দেখেছি? আমাদের ব্যয়ের তুলনায় আমরা কি পরিমাণ উৎপাদন করতে পারি সেটাই হচ্ছে আমাদের কি উৎপাদন বিধি। আমাদের ব্যয়ের পরিমাণ কি, ব্যয়ের তুলনায় কি পরিমাণ উৎপাদন হলো সেটা হচ্ছে আমাদের উৎপাদন বিধি। তাহলে দেখো খনিজ ক্ষেত্রে যখন অনেক গভীরে যে খনন করতে হয়, তখন কিন্তু ধীরে ধীরে ব্যয়ের পরিমাণটা কি হয়? বাড়তে থাকে, অর্থাৎ ঠিক পরিমাণ উৎপাদন পাওয়া যায় না। তাহলে আমাদের কি এই খনিজ ক্ষেত্রেও কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাজ করছে। মৎস্যক্ষেত্রেও দেখো তোমার যখন মাছ প্রথম দিকে যে পরিমাণ উৎপাদন ধরা যায় বা উৎপাদন ব্যয় যেরকম হয়, ধীরে ধীরে ব্যয় বাড়ালেও কিন্তু সেখান থেকে মাছ বেশি বের করা যায় না বা উৎপাদন করা যায় না, বা সেখান থেকে ধরা যায় না, ধীরে ধীরে কমতে থাকে। তাহলে মৎস্য ক্ষেত্রেও আমাদের কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। বনজ সম্পদেও আমরা যখন গাছ টাছ কাটি তখন কিন্তু মানে যে পরিমাণ ব্যয়টা হয়, ধীরে ধীরে ব্যয়ের পরিমাণটা বাড়তে থাকে, কিন্তু সে তুলনায় উৎপাদনটা বাড়ে না। উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। উৎপাদন কি হয়? ক্রমহ্রাসমান হারে বাড়ে, মানে ধীরে ধীরে কমে যায়। ওই যে ওখানে আমরা আগে চার্টে যেমন দেখলাম 50 মণ থেকে 40 মণ হলো, সেখান থেকে 30 মণ হলো, তারপর হলো 20 মণ। তাহলে আমাদের বনজ সম্পদ, এই আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিরা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? এই 5টি ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, খনিজ ক্ষেত্র, মৎস্যক্ষেত্র, বনজ সম্পদ, এই সকল ক্ষেত্রে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাজ করে। দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম, ক্রমহ্রাসমান কোন কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কাজ করে না। দেখো উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কি হয়? এই যে শিল্পক্ষেত্রে আমি বললাম প্রথম পর্যায়ে প্রযুক্তি কি থাকে? অনেক স্ট্রং থাকে, সেগুলো কি দিতে পারে? বেশি সাপোর্ট দিতে পারে। যখন বেশি সাপোর্ট দিবে তখন কিন্তু প্রথম পর্যায়ে শিল্পক্ষেত্রে বা কৃষিক্ষেত্রে যদি তুমি পাওয়ার টিলার বা অনেক ভারী প্রযুক্তি ব্যবহার করো যেগুলো উৎপাদন বাড়িয়ে দেয়, প্রথম পর্যায়ে যখন উপকরণগুলো বা প্রযুক্তিগুলো নতুন থাকে তখন কি হয়? প্রথম পর্যায়ে কিন্তু উৎপাদনের পরিমাণটা বেড়ে যেতে পারে। তারপর একটা সময় যে আবার ধীরে ধীরে প্রযুক্তিটা যখন পুরাতন হয়ে যাবে তখন উৎপাদনের পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। তারপর দেখো আবার চাষ পদ্ধতি যদি উল্টো হয় তখন সেখানে কি হয়? প্রান্তিক উৎপাদন বিধিরা চাষ পদ্ধতিতে তুমি যদি অনেক পরিমাণে সার বা অনেক পরিমাণে ইউরিয়া এগুলো ব্যবহার করো, তখন কিন্তু প্রথম পর্যায়ে উৎপাদন বিধিটা ব্যতিক্রম হয়ে যেতে পারে, ক্রমহ্রাসমান নাও হতে পারে। তাহলে দেখো অন্যান্য উপকরণের পরিবর্তনীয় উপকরণগুলো তুমি যদি ব্যবহার করো, অন্যান্য উপকরণ যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে কিন্তু প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম হতে পারে। আবার জমির আয়তন যদি বাড়িয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিরা কার্যকর করবে না। অর্থাৎ এই যে আমরা যে ওই চার্টে দেখলাম 50 মণ প্রথমে উৎপাদন করলো একজন শ্রমিক, তারপর কত 40 মণ উৎপাদন করলো, ধীরে ধীরে কি হ্রাস পাচ্ছে, তারপর কত 30 মণ উৎপাদন করলো, তারপর 20 মণ উৎপাদন করলো। এই ধীরে ধীরে যে হ্রাস পাচ্ছে এটাই হচ্ছে আমাদের কি
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ধীরে ধীরে যে ক্রমান্বয়ে যে হ্রাস পাচ্ছে এটাই হচ্ছে কি আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, মানে ধীরে ধীরে হ্রাস পাবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কি হয়, ধীরে ধীরে হ্রাস পায়। এই ক্ষেত্রে কি হয়, এই যে এই সকল ক্ষেত্রে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এইটার ব্যতিক্রম হয়, চাষ পদ্ধতির পরিবর্তন ঘটালে সেখানে ব্যতিক্রম হয়, অন্যান্য উপকরণের পরিবর্তন ঘটালে, সারটা রেগুলার ব্যবহার করলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যতিক্রম হয়, জমির আয়তনটা বাড়িয়ে দিলে সেখানে ব্যতিক্রম হয়। এই দেখো বলতেছিলাম কি আমি, জমির আয়তনটা যদি আমরা বাড়িয়ে ফেলি তাহলে কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটার ব্যতিক্রম ঘটতে পারে, মানে ক্রমান্বয়ে হ্রাস পাবে না। সেক্ষেত্রে এখানে 50 মণ না হয়ে সেখানে 60 মণ হয়ে যেতে পারতো। এই যে দেখো এখানে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এটা হ্রাস না পেয়ে বৃদ্ধিও ঘটতে পারতো। তাহলে দেখো শ্রমের দক্ষতার উপরও ডিপেন্ড করে। শ্রমিক যদি অনেক দক্ষ হয়, প্রথম যে শ্রমিকটা আমরা নিয়োগ করলাম তার তুলনায় দ্বিতীয় শ্রমিকটা যদি দক্ষ হয় বেশি, তাহলে সেখানে কিন্তু আমাদের এই যে 50 মণ উৎপাদন না হয়ে তারপর কি হতে পারতো, আমাদের 60 হতে পারতো বা তারপর 70 হতে পারতো, মানে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটার ব্যতিক্রম হতে পারে। তাহলে আমরা দেখলাম যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির ক্ষেত্রে আমরা কি দেখলাম, স্বল্পকালীন উৎপাদন বিধি এবং দীর্ঘকালীন উৎপাদন বিধি। স্বল্পকালীন উৎপাদন বিধিতে আমাদের কি আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তারপরে আমরা দেখলাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সূচিটা দেখলাম, সেখান থেকে কিভাবে আমরা মোট উৎপাদন বের করব বা মোট উৎপাদন রেখা অঙ্কন করব, প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করলাম। তারপর হচ্ছে কি আমাদের বাস্তবিক ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ ক্ষেত্র এবং প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম। এখন আমরা যাব কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। দেখো ক্রমবর্ধমান, এতক্ষণ কিন্তু আমরা দেখলাম ক্রমান্বয়ে হ্রাস পেল, আমাদের উৎপাদনটা কি হলো, ক্রমান্বয়ে হ্রাস পেল। তারপরে এখন আমাদের আসছে কি স্বল্পকালীন উৎপাদন বিধিতে আছে হচ্ছে আমাদের কিভাবে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, ক্রমবর্ধমান হচ্ছে। এটা আমরা দেখবো যে কিভাবে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বা উৎপাদন ক্রমবর্ধমান হচ্ছে। কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এটাই নর্মালি বেশি আসে, ক্রমবর্ধমান এটা আসে না। কিন্তু তবু আমাদের শিখতে হবে স্বল্পকালীন উৎপাদন বিধিটা আমাদের জানার জন্য। উৎপাদন বিধিটা আমরা পূর্বে কি বলেছি, উৎপাদন বিধিটা হচ্ছে কি আমাদের উৎপাদন ব্যয়ের তুলনায় আমরা কি পরিমাণ উৎপাদন পাচ্ছি সেটার অনুপাত বের করে। উৎপাদন বিধির পরিমাণ উৎপাদন বিধিটা হচ্ছে আমরা কি পরিমাণ ব্যয় করছি তার পরিমাণে কি পরিমাণ উৎপাদন হচ্ছে তার প্রেক্ষাপটে, সেটাই হচ্ছে আমাদের উৎপাদন বিধি। সেখানে দেখো স্বল্পকালীন উৎপাদন বিধিতে আমাদের জমির পরিমাণ, স্বল্পকালীন কি থাকে, একটা স্থির উপকরণ, একটা থাকে হচ্ছে পরিবর্তনীয় উপকরণ। এই জমির পরিমাণ মূলধন, এটা হচ্ছে আমাদের স্থির আছে, আবার হচ্ছে উপকরণের পরিমাণটা কি, এটা আমাদের পরিবর্তন হচ্ছে 1 2 3 4, মানে শ্রমিকের পরিমাণ এক একক করে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে দেখো আমাদের প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে আমরা কি বলেছি যে আমাদের মোট উৎপাদনের পরিবর্তনটাই কি আমাদের হচ্ছে প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদনে যে এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয়, দেখো প্রথম এককে আমাদের মোট উৎপাদন ছিল হচ্ছে 4 মণ, দ্বিতীয় একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে পরিবর্তন হয়েছে কত, 10 মণ, মানে হচ্ছে 4 মণ থেকে হয়ে গিয়েছে কত, 10 মণ। তাহলে মোট উৎপাদনে পরিবর্তন কত, 6 মণ। এই 6 মণটাই হচ্ছে কি আমাদের প্রান্তিক উৎপাদন। আবার তৃতীয় একক বা একটি একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তনটা হয়, এই দেখো একটি একক বৃদ্ধি করলাম, 2জন থেকে 3জন হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের মোট উৎপাদনে পরিবর্তন কত হলো, 10, বা মোট উৎপাদন আমাদের কত হয়ে গেল, 20 মণ। তাহলে আমাদের পূর্বে ছিল মোট উৎপাদন 10 মণ, পরবর্তীতে হলো কত, 20 মণ। তাহলে এখানে পার্থক্য কত, 10 মণ। তাহলে আমাদের তৃতীয় জনের প্রান্তিক উৎপাদন কত, 10 মণ। আবার দেখো 4 জন যখন শ্রমিক নিয়োগ করা হচ্ছে বা অতিরিক্ত এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের পরিবর্তন হলো কত, 20 থেকে 35। তাহলে এখানে পার্থক্য কত, 15 মণ। তাহলে চতুর্থ এককের প্রান্তিক উৎপাদন 15 মণ। এবং এখানে বলেছিলাম কি প্রথম একক যখন আমরা ভোগ করব বা প্রথম একক আমরা উৎপাদন করব, তখন আমাদের কি হবে, প্রথম এককের ক্ষেত্রে আমাদের মোট উৎপাদন যেটা প্রান্তিক উৎপাদন সেটা। তাহলে আমাদের মোট উৎপাদনের ক্ষেত্রে কি হয়ে গেল, প্রান্তিক উৎপাদন প্রথম এককের ক্ষেত্রে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন একই, 4 মণ হয়ে গেল। এখানে দেখো আমাদের প্রান্তিক উৎপাদন কি হয়েছে, প্রথমে 4 মণ ছিল, তারপর হয়েছে 6 মণ, তারপরে 10 মণ, তারপরে কি 15 মণ। ধীরে ধীরে কিন্তু বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে। যেহেতু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে সে কারণে এটা কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটা হচ্ছে কি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা স্বল্পকালীন উৎপাদন বিধির দ্বিতীয় যে ইয়াটা দেখলাম সেটা হচ্ছে কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। প্রথমটা ছিল কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সে কারণে এটা হচ্ছে আমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে আমাদের স্বল্পকালীন উৎপাদন বিধিতে তৃতীয়টা কি স্থির বা সমানুপাতিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এখানে কি হবে, প্রান্তিক উৎপাদনটা কি সমহারে বাড়বে। ওখানে ক্রমহ্রাসমানে দেখলাম হচ্ছে কি আমাদের ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, 50 থেকে 40 হয়েছে, তারপর 30 হয়েছে, তারপর 20 হয়েছে। ক্রমবর্ধমানে দেখলাম হচ্ছে 5 হয়েছে, সেখান থেকে 10, সেখান থেকে 15, তারপর 20 বৃদ্ধি পাচ্ছে। এবং তৃতীয়টা হচ্ছে কি স্বল্পকালীন উৎপাদন বিধিতে তৃতীয়টা হচ্ছে আমাদের
স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এখানে প্রান্তিক উৎপাদন কি থাকবে? একই থাকবে। প্রত্যেকটা এককের প্রান্তিক উৎপাদন কত থাকবে? একই থাকবে বা এক পরিমাণ থাকবে। পরিমাণটা কি থাকবে? সেম থাকবে। দেখো স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে আমরা প্রান্তিক উৎপাদন মানেই কি বলেছি? মোট উৎপাদনের যে পার্থক্যটা, মোট উৎপাদনে অতিরিক্ত এক একক শ্রমিক নিয়োগের ফলে মোট উৎপাদনে যে পার্থক্যটা হয়। আমি কিন্তু বারবার বলছি যে প্রান্তিক উৎপাদনটা কি? অতিরিক্ত এক একক শ্রমিক নিয়োগের ফলে। দেখো এক একক শ্রমিক নিয়োগের ফলে একজন থেকে দুইজন, দুজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন নিয়োগের ফলে মোট উৎপাদনে যে পরিবর্তনটা হয়। মোট উৎপাদন প্রথমে ছিল 5 মণ, সেখান থেকে হয়েছে কত? 10 মণ। তাহলে এখানে পার্থক্য কত? 5 মণ। তাহলে এখানে দ্বিতীয় এককের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কত? 5 মণ। আবার দেখো তৃতীয় একক শ্রমিক নিয়োগের ফলে আমাদের মোট উৎপাদনের পার্থক্য হয়ে কত হয়েছে? 15 মণ। তাহলে এখানে 10 থেকে 15 হয়েছে, পার্থক্য কত? 5 মণ। তাহলে তৃতীয় এককের প্রান্তিক উৎপাদন 5 মণ। এবং চতুর্থ এককে দেখো আমাদের একজন শ্রমিক বৃদ্ধি করলাম, 3 থেকে 4 জন হলো, সেখানে আমাদের মোট উৎপাদন কি পরিবর্তন হয়ে কত হলো? 20 মণ। তাহলে আমাদের আগে ছিল কত? 15 মণ। তাহলে এখানে পার্থক্য কত? 5 মণ। তাহলে আমাদের চতুর্থ এককের আমাদের প্রান্তিক উৎপাদন কত? 5 মণ। এবং আমরা কি বলেছিলাম? প্রথম এককের ক্ষেত্রে মোট উৎপাদন যা এবং প্রান্তিক উৎপাদন তাই, বা মানে দুইটা হচ্ছে একই, মানে প্রথম এককের ক্ষেত্রে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন একই। তাহলে দেখো প্রান্তিক উৎপাদন এখানে কি দেখতেছি আমরা? প্রত্যেকটা এককের প্রান্তিক উৎপাদন কি? সমান। প্রত্যেকটা এককের প্রান্তিক উৎপাদন কি? সমান। তাহলে এটার আমরা একটা যদি চিত্র অঙ্কন করি, তাহলে দেখো এটা দিলাম হচ্ছে আমাদের লম্ব অক্ষ, এটা দিলাম হচ্ছে ভূমি অক্ষ। যেহেতু আমাদের জায়গা কম সেহেতু আমরা একটু ছোট করেই চিত্রটা অঙ্কন করি, আশা করি দেখা যায়। তাহলে দেখো প্রান্তিক উৎপাদন কি? উপরে দিলাম হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, তাই না? উপরে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, নিচে দিলাম হচ্ছে আমাদের শ্রমের পরিমাণ, বা এক্স অক্ষে কি? লেবার বা শ্রম। এক্স অক্ষে লেবার বা শ্রম। শ্রম কত ছিল? 4 জন ছিল, তাই না? শ্রমিকের পরিমাণ কতজন? দেখো 1 2 3 4। আমাদের লম্ব অক্ষে দেখো কি? আমাদের প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন কিন্তু সকল ক্ষেত্রে একই, সেটা হচ্ছে কি? 5 মণ, তাই না? সেটা হচ্ছে কি? 5। তাহলে আমাদের প্রান্তিক উৎপাদন লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন কত? সকল ক্ষেত্রে একই 5, সেটা হচ্ছে কি? একই 5। তাহলে দেখো প্রথম একক যখন উৎপাদন করে বা প্রথম জন শ্রমিক যখন তখন তার প্রান্তিক উৎপাদন কত? 5 একক, তাই না? তাহলে আমরা মিলিয়ে দিলাম। আবার দেখো দ্বিতীয় জন যখন উৎপাদন করে তখন তার প্রান্তিক উৎপাদন কত? এই যে 5 মণ। তাহলে তারও প্রান্তিক উৎপাদনও 5 মণ। তৃতীয় জন যখন উৎপাদন করছে তখন তার তৃতীয় জনের প্রান্তিক উৎপাদনও কত? 5 মণ, তাই না? তৃতীয় জনের প্রান্তিক উৎপাদনও 5 মণ। চতুর্থ জনের ক্ষেত্রেও 5 মণ। মানে স্থির বা সমানুপাতিক, মানে স্থির মানে এটা বাড়ছে না বা ক্রমহ্রাসমান না, ক্রমবর্ধমান নয়, সেটা কি একই হারে আছে বা একই আছে, স্থির আছে। তাহলে দেখো এই যে আমাদের 4 জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন সকলেরই কত? 5 একক করে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন বা স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে আমাদের পরীক্ষায় যদি স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি অঙ্কন করতে বলে তাহলে কিন্তু আমরা এই যেভাবে অঙ্কন করতে পারবো যে আমাদের লম্ব অক্ষে নিব হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন, ভূমি অক্ষে হচ্ছে আমাদের শ্রমিকের পরিমাণ বা অতিরিক্ত একক যে শ্রমিক নিয়োগ করছি সেটা। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম? সমানুপাতিক প্রান্তিক, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে আমাদের উৎপাদন বিধির কয় প্রকার ছিল? 2 প্রকার, স্বল্পকালীন উৎপাদন বিধি এবং দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন বিধি। স্বল্পকালীন উৎপাদন বিধির মধ্যে কি কি ছিল? স্থির কি বলে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। দ্বিতীয়তে ছিল হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তৃতীয়তে ছিল স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এখন আমরা যাব হচ্ছে দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদন বিধিতে। দেখো দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদন বিধি, আমরা যখন উৎপাদন অপেক্ষক পড়েছি তখন আমাদের কি ছিল? যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এটা কিন্তু আমি পূর্বে বলেছি। সেখানে স্বল্পকালে কি ছিল? স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ দুইটাই বিদ্যমান ছিল। কিন্তু দীর্ঘকালে আমাদের দুটো উপকরণই কি? পরিবর্তনশীল, বা দুটো উপকরণে আমাদের শ্রম মূলধন আমরা কি দুইটাই কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। এই দীর্ঘকালীন উৎপাদন বিধিটা জানার পূর্বে আমাদের একটা রেখা সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে সম উৎপাদন রেখা। এই যে সম উৎপাদন রেখাটা আমি কি বলেছিলাম? আমাদের যে প্রথম অধ্যায়ে মৌলিক অর্থনৈতিক সমস্যা, সেখানে আমরা কিভাবে উৎপাদন করব? শ্রমের মাধ্যমে উৎপাদন করব। 2 নম্বর মৌলিক অর্থনৈতিক সমস্যা। প্রথমটা কি ছিল? কি উৎপাদন করব। দ্বিতীয়টা ছিল কিভাবে উৎপাদন করব। তৃতীয়টা ছিল হচ্ছে কার জন্য উৎপাদন করব। কিভাবে, দ্বিতীয় যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কিভাবে উৎপাদন করবো, সেখানে কিন্তু সম উৎপাদন রেখাটা আমরা শিখেছি। সেখানে দেখো আমাদের কি শ্রম এবং মূলধন দুইটা জিনিসেরই পরিবর্তন হচ্ছে। সম উৎপাদন রেখাটা হচ্ছে কি? দুটি উপকরণের নিয়োগের ফলে
দুটি উপকরণের উৎপাদনের দুটি উপকরণের নিয়োগের ফলে বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন নির্দেশ করে। যদিও এখানে শ্রমের পরিমাণ পরিবর্তন হচ্ছে, মূলধনের পরিমাণ পরিবর্তন হচ্ছে, কিন্তু উৎপাদন কি থাকছে? একই থাকছে, সম পরিমাণ উৎপাদন হচ্ছে। দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ দুটি উপকরণ নিয়োগের ফলে, শ্রম এবং মূলধন নিয়োগের ফলে একই পরিমাণ উৎপাদন হচ্ছে। এটাকে যদি আমরা সমুৎপাদন রেখা অঙ্কন করি তাহলে দেখো কিভাবে হয়। সেটা লম্ব অক্ষ নিলাম, এটা হচ্ছে আমাদের ভূমি অক্ষ। তাহলে দেখো ভূমি অক্ষে নেই আমরা হচ্ছে শ্রম, লম্ব অক্ষে নেই হচ্ছে মূলধন। হ্যাঁ, শ্রম মূলধন। তাহলে দেখো শ্রমের পরিমাণ কি? 1 2 3, 3 একক। তাহলে আমরা তিনটা নিয়ে নিলাম, 1 2 3। এই তিনটা হচ্ছে কি আমাদের শ্রম। এবং মূলধনের পরিমাণও পরিবর্তন হচ্ছে। যখন শ্রম 1 একক ছিল তখন মূলধনের পরিমাণ 3 একক ছিল। যখন শ্রম 2 একক ছিল তখন মূলধনের পরিমাণ 2 একক ছিল। যখন শ্রম 3 একক ছিল মূলধনের পরিমাণ 1 একক। মূলধনের পরিমাণ বাড়তেছে, শ্রমের পরিমাণ বাড়তেছে, মূলধনের পরিমাণ কি হচ্ছে? কমতেছে। তাহলে দেখো আমাদের লম্ব অক্ষে কি নিয়েছে? মূলধন 1 2 3, তাই না? আমাদের লম্ব অক্ষে কি হলো? মূলধন পেয়ে গেলাম। তাহলে দেখো শ্রম যখন 1 একক তখন মূলধনের পরিমাণ কত? 3 একক। শ্রম যখন 1 একক তখন মূলধনের পরিমাণ 3 একক। যখন শ্রম বেড়ে 2 একক হলো তখন মূলধনের পরিমাণ কি ছিল? 2 একক। যখন শ্রম 2 একক, মূলধন কখন কত? 2 একক। যখন শ্রমের পরিমাণ 3 একক হলো তখন মূলধনের পরিমাণ কত হলো? শ্রমের একক যখন 3 একক হলো মূলধনের পরিমাণ কত হলো? 1 একক, তাই না? তাহলে দেখো এই যে আমরা একটা রেখা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের কি? সম উৎপাদন রেখা। এই তিনটা বিন্দু এ বি সি, তিনটা বিন্দু বলতে পারি, তিনটাকে যদি আমরা অ্যাড করে দেই এটা হচ্ছে কি আমাদের সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা, সেটাকে ইংরেজিতে আইসোকোয়ান্ট কার্ভ বলে। দেখো এটাকে কি বলে ইংরেজিতে? আইসোকোয়ান্ট কার্ভ। সেটাকে আমরা করতে, এখানে দেখো এই যে একটা সম উৎপাদন রেখা, এই যে শ্রমের পরিবর্তন হচ্ছে, মূলধনের পরিবর্তন হচ্ছে, যদিও পরিবর্তন হচ্ছে কিন্তু উৎপাদন কিন্তু একই থাকছে। এই বিন্দুতেও 10 একক উৎপাদন, এই বিন্দুতেও 10 একক উৎপাদন, এই বিন্দুতেও কি হচ্ছে? 10 একক উৎপাদন হচ্ছে। মানে উৎপাদনটা কি হচ্ছে? সম পরিমাণ হচ্ছে। তাহলে এটা কি আমাদের সম উৎপাদন রেখা। মানে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন নির্দেশ করে। তাহলে কি হলো? উৎপাদনের দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন নির্দেশ করলো। দীর্ঘকালে কি হয় আমাদের? দীর্ঘকালে আমাদের হচ্ছে দুটি উপকরণে কি থাকে? পরিবর্তন থাকে। কিন্তু আমরা স্বল্পকালীন উৎপাদন বিধিতে কি দেখেছি? আমাদের জমির পরিমাণ বা একটা পরিমাণ কি ছিল? একটা উপকরণ স্থির ছিল, আর শ্রমের পরিমাণ বা একটা উপকরণ কি ছিল? পরিবর্তনীয় ছিল। আর কিন্তু দীর্ঘকালে আমাদের দুটো উপকরণই কি? পরিবর্তনীয়। আমাদের শ্রমের পরিমাণও যেভাবে পরিবর্তন হচ্ছে মূলধনের সেভাবে পরিবর্তন হচ্ছে। এভাবে কিন্তু উৎপাদন হচ্ছে কি? একই পরিমাণ। দেখো আমাদের সম উৎপাদন রেখা। তাহলে আমরা দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন বিধি কয় প্রকার দেখেছিলাম? ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক। তাহলে আমরা সেটাতে চলে যাই। দীর্ঘকালীন উৎপাদন বিধি আমাদের কত প্রকার? 3 প্রকার। সেখানে দেখো প্রথমে আছে কি? ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। দেখো প্রথমে কি হচ্ছে? এখানে আমাদের শ্রমের পরিমাণ, মূলধনের পরিমাণ। দেখো শ্রম এবং মূলধন দুইটাই কিন্তু আমাদের আছে। দেখো এখানে উৎপাদন কি হচ্ছে? ক্রমহ্রাসমান। এখানে প্রথমে উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে? দেখো এখানে 5 একক, তাই না? দ্বিতীয়তে যে কি বৃদ্ধি পেয়েছে? 3 একক। তাহলে দেখো ক্রমান্বয়ে কি? উৎপাদনের পরিমাণকে হ্রাস পাচ্ছে। ক্রমান্বয়ে কি হচ্ছে? উৎপাদনের পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে এটা আমাদের ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধিতে কি হয়? ক্রমান্বয়ে হ্রাস পায়। ওই যে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি যখন শিখলাম তখন দেখলাম কি আমাদের প্রান্তিক উৎপাদনটা কি হচ্ছে? ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ক্রমহ্রাসমান হারে বাড়ে, মানে ক্রমহ্রাসমান হারে এই যে 5 থেকে 3 হয়ে গেল, এভাবে ধীরে ধীরে কমতে থাকে প্রান্তিক উৎপাদন, কিন্তু টোটাল উৎপাদনটা বেড়ে যায়। ক্রমহ্রাসমান হারে বাড়ে কেন বলতেছি? যে প্রান্তিক উৎপাদনটা আমাদের ক্রমহ্রাসমানই থাকে। এই যে এই 5 একক 3 একক এটা কিন্তু আমাদের প্রান্তিক উৎপাদন, তাই না? প্রান্তিক উৎপাদনটা ক্রমহ্রাসমান, কিন্তু টোটাল উৎপাদনটা বেড়ে যায়। দেখো 10 15 18 এখানে বাড়তেছে, 10 থেকে 15 হলো, 15 থেকে 18 হলো, কিন্তু আমাদের প্রান্তিক উৎপাদনটা কি? 5 থেকে 3 হচ্ছে, 3 থেকে আবার 2 হয়ে যাবে। এখানে যদি 20 দেই তাহলে আমাদের 2 হয়ে যাবে, পার্থক্য 2, তাহলে 2 হয়ে যাবে। মানে এভাবে প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস পায়, কিন্তু মোট উৎপাদনটা কি হয়? বাড়ে। একটা সময় যে সেটা কি? কমেও যায়। একটা সময় 0 হয়, একটা সময় যে কমে যায়। তাহলে এটা আমাদের কি? দীর্ঘকালীন সময়ে আমাদের মনে রাখতে হবে যে দীর্ঘকালে প্রত্যেকটা উপাদানে কি থাকে? পরিবর্তনীয় থাকে। আর স্বল্পকালে কি থাকে? স্থির এবং পরিবর্তনীয় দুটো উপকরণই থাকে।
তাহলে দেখো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন দেখলাম। এখন ক্রমবর্ধমান, দেখো ক্রমবর্ধমান এই যে দুটো উপকরণ শ্রম এবং মূলধন এই দুটোই কি পরিবর্তনীয়। তারপর হচ্ছে আমাদের উৎপাদন কি হচ্ছে এই 10 থেকে কত হচ্ছে 22 হচ্ছে, তাহলে এখানে কত বাড়লো 12। তারপর দেখো এখানে কি বাড়ছে 22 থেকে কত হয়েছে 36, তাহলে এখানে কত বাড়লো 16। ক্রমান্বয়ে কি বাড়তেছে তাই না। এখানে এখন যদি আবার পরবর্তীটা বাড়ে তাহলে আবার বাড়বে কত 18 বাড়লো। ধরো এখানে 18 যদি বাড়ে কত হয় তাহলে 54 তাই না। 18 যদি বাড়ে সেক্ষেত্রে হচ্ছে 4 40 10 14 হ্যাঁ 18, দেখো এখানে কত হয় 18 তাই না 18। তাহলে দেখো ক্রমান্বয়ে কি বাড়ছে বাড়তেছে, যেহেতু বাড়ছে সে কারণে এটা হচ্ছে কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, মানে মোট উৎপাদনটাও বৃদ্ধি পাচ্ছে প্রান্তিক উৎপাদনটাও কি, এগুলো কিন্তু আমাদের প্রান্তিক উৎপাদন 12 16 18 এটাও কি হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি এটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। দীর্ঘকালে কি হয় হচ্ছে ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান স্থির বা সমানুপাতিক দুইটাই স্বল্পকালে এবং দীর্ঘকালে হয়। তাহলে আমরা দেখলাম এটা কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, মানে মাত্রাগত উৎপাদনটা কি করছে বাড়ছে। তাহলে আমাদের মাত্রাগত উৎপাদন বিধিতে ক্রমবর্ধমানে কি হচ্ছে ক্রমান্বয়ে বাড়ছে, সে কারণে কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। তারপর দেখবো কি স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি, স্থির থাকছে। এই যে দেখো স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে আমরা কি দেখেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কি হচ্ছে 5 একক করে হচ্ছে বা স্থির থাকতেছে বা সমানুপাতিক থাকতেছে। কিন্তু ক্রমহ্রাসমান ক্রমবর্ধমানে দেখি যে ক্রমান্বয়ে হ্রাস পায় বা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, আর স্থির বা সমানুপাতিক কি থাকে সমান থাকে বা স্থির থাকে। এই যে দুইটা উপকরণ, তাহলে উৎপাদন কত 10 একক থেকে 20 একক হয়েছে, তাহলে পার্থক্য কত 10 একক। তারপর 20 একক থেকে 30 একক হয়েছে, তাহলে পার্থক্য কত 10 একক। আবার ধরো এখানে 40 একক হয়েছে, তাহলে পার্থক্য কত 10 একক। প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য কি থাকছে এই থাকছে 10 একক। এই যে পার্থক্যটা এটাই হচ্ছে কি আমাদের প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন বা প্রান্তিক উৎপাদন যখন আমাদের স্থির থাকবে, মানে প্রত্যেক ক্ষেত্রে একই থাকবে সমান থাকবে, সেটাকে আমরা বলবো স্থির বা সমানুপাতিক, মানে সমান হারে বাড়ছে সে কারণে সমানুপাতিক। স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। দীর্ঘকালে কি বলে হচ্ছে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে আমরা কি পেলাম দীর্ঘকালীন উৎপাদন বিধিতে পেলাম ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি এবং স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে আমরা উৎপাদন বিধিটা স্বল্পকালীন দীর্ঘকালীন সবগুলোই আমাদের কি হলো শেখা হয়ে গেল। তাহলে দেখো একটা ওভারভিউ করে যদি আজকে এই ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারলাম, ক্লাস শেষে কি কি শিখতে পারলাম দেখো। প্রথমে আমরা কি শিখেছি উৎপাদন, প্রথমে কি শিখেছি উৎপাদন। উৎপাদনটা কি প্রথমে কি বলেছি উৎপাদনটা কি নতুন কোনো উপযোগ সৃষ্টি করা। মানুষ নিজে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কিন্তু অবস্থার বা রূপের পরিবর্তন করে সেটার নতুন একটা উপযোগ সৃষ্টি করতে পারে, সেই উপযোগ সৃষ্টি হচ্ছে উৎপাদন। তারপর কি উৎপাদনের 4টা উপকরণ সম্পর্কে বলেছি, সেটা হচ্ছে কি ভূমি শ্রম মূলধন সংগঠন এবং সবগুলোর বৈশিষ্ট্য শিখেছি। এখান থেকে কীরকম এমসিকিউ হতে পারে সেটাও কিন্তু আমরা শিখেছি। তাহলে দেখো উৎপাদনের উপকরণ এবং এই উপকরণ সমূহের বৈশিষ্ট্য 4টা বৈশিষ্ট্য আমরা শিখে ফেলেছি। তারপরে দেখো উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক পড়তে গিয়ে আমরা কি পড়েছি, উৎপাদন অপেক্ষক শেখার পূর্বে আমি কি বলেছি যে দুইটা জিনিস জানতে হবে, একটা স্থির উপকরণ এবং হচ্ছে সেটা পরিবর্তনীয় উপকরণ। এবং তারপর আমরা দুই প্রকারের উৎপাদন অপেক্ষক, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ দুটাই বিবেচনা করা হয়, কিন্তু দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণগুলো বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আমরা উৎপাদন অপেক্ষক এটা শিখেছি। তারপরে আমরা আসছে হচ্ছে উৎপাদনের বিভিন্ন ধারণা, যেমন মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, আমরা এগুলো শিখেছি উৎপাদনের বিভিন্ন এককের ধারণা। তারপরে সেখানে হচ্ছে আমরা মোট উৎপাদন কিভাবে বের করতে হয় বা মোট উৎপাদনের সূত্রগুলো কি, মোট উৎপাদন রেখা কিভাবে অঙ্কন করতে হয়, গড় উৎপাদন রেখা কিভাবে অঙ্কন করতে হয়, প্রান্তিক উৎপাদন রেখা কিভাবে অঙ্কন করতে হয়, উৎপাদনের বিভিন্ন ধারণা আমরা পেয়ে গিয়েছি। তারপরে কি শিখলাম আমরা, তারপর হচ্ছে উৎপাদন বিধি। তারপরে কি শিখলাম উৎপাদন বিধি। উৎপাদন বিধিতে আমরা কয় প্রকার উৎপাদন বিধি দেখেছি। উৎপাদন বিধিটা প্রথমে কি শিখেছি যে উৎপাদন ব্যয়ের তুলনায় আমাদের উৎপাদনের পরিমাণটা, উৎপাদনের ব্যয়ের তুলনায় আমরা কি পরিমাণ উৎপাদন পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের উৎপাদন বিধিতে। উৎপাদন বিধি ছিল দুই প্রকার, স্বল্পকালীন উৎপাদন বিধি, দীর্ঘকালীন উৎপাদন বিধি। স্বল্পকালীন উৎপাদন বিধিকে আমরা কয় ভাগে ভাগ করেছি আবার 3 ভাগে। এক হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদন বিধিতেও আমরা কি দেখেছি 3 প্রকার, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে আমরা এই ক্লাস শেষে এগুলো শিখতে পারলাম। উৎপাদনের বিস্তারিত আমরা সব শিখে গেলাম। আমাদের এই অধ্যায়ের প্রথমেই কি টপিকটা ছিল উৎপাদন। তাহলে আমরা উৎপাদনের সকল কিছু আমরা এই ক্লাসে শিখে গেলাম। পরবর্তী ক্লাসে আমরা শিখব কি উৎপাদন ব্যয় সম্পর্কিত। উৎপাদন ব্যয় সম্পর্কিত আমরা পরবর্তী ক্লাসে উৎপাদন ব্যয় এবং আয় সম্পর্কিত বিষয়গুলো আমরা শিখব। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং ভালো থাকো। সকলকেই সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।